আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আশা করি লাইট ক্যামেরা সাউন্ড সব ঠিক আছে। সো আজকে আমাদের হচ্ছে 2 নাম্বার ক্লাস। 2 নাম্বার ক্লাসে কি আছে, অনেক ভালো ভালো জিনিসপত্র আছে, চলো দেখা যাক। একক রূপান্তর নিয়ে গতদিন কথা বলতে বলতে যেও আমরা পারি নাই শেষ করতে, আজকে ওটা দেখতে হবে। খুব ইম্পর্ট্যান্ট জিনিস, ভয়াবহ ইম্পর্ট্যান্ট, ট্রাস্ট মি। এবং এই টপিকটা না পড়ার কারণে শুধু এই অধ্যায়ে ঝামেলা হবে তা না, যে বা যাহারা এটা পড়িবে না আগে থেকে তাদের পুরো রসায়নেই জীবনটা কষ্টে কাটিবে। আচ্ছা, তারপরে হচ্ছে বয়েলের সূত্র। সো বয়েলের সূত্র আবার আজকে বেশি একটা বলতে পারবো না, মনে হয় পারবো, অঙ্ক বেশি করতে পারবো না, মনে হয় 2-1টা করতে পারবো। চলেন, সো গত দিনের আলোচনার একটা সারাংশ আমাকে টানতে হবে আগে। সেটা হচ্ছে তোমাদের গ্রুপে একটা বিশেষ জিনিস নিয়ে মারামারি দেখলাম, ভালো লাগছে আমার এই মারামারিটা। সো ওইটার একটা কনক্লুশন টানি, সেটা হচ্ছে হাউ মাচ ইজ টু মাচ। অর্থাৎ কোনো কিছু যখন আমরা পরিমাপ করি, পরিমাপের ক্ষেত্রে আমরা কিছু ছাড় দেই। ওই যে পরিমাপের সূক্ষ্মতাও ছাড়, যে কত সূক্ষ্মভাবে আমি পরিমাপটা করতে পারবো, তাই না? কত বেশি প্রেসাইজ ডেটা আমি নিতে পারবো। সো আমাকে একটু বলো তো, এই যে ডেটা প্রেসিশন বা বাংলায় কি বলে, সূক্ষ্মতা, পরিমাপের সূক্ষ্মতা, এটা কি সব জায়গাতে একই রকম লাগে নাকি কম বেশি হইলেও চলে? বলেন। ডিপেন্ড করে আসলে কি কাজ করতেছি। যেমন ধরো, আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়তে গেছি তখন আমরা কিছু জিনিস শিখছি। যেমন তোমাদেরকে যদি বলি, সিভিল ইঞ্জিনিয়ার বাড়িঘর বানায়, রাস্তাঘাট বানায়, তাদের ক্ষেত্রে ডেটা প্রেসিশন ফিটে বা ইঞ্চিতে মাপে। যদি রাস্তা বানাইতে যাও 2-1 ফিট এদিকে ওদিকে আগায় গেছে, পিছায় গেছে, বড় হয়ে গেছে, ছোটো হয়ে গেছে, এটা ব্যাপার না। হইল 2 ফিট একটু বেশি হয়ে যায়, 1 ফিট হইলে চলে, খুব বেশি ঝামেলা না। তুমি একটা বাড়িঘর বানাইতে গেছো, সেখানে হয়তো বা কয়েক ইঞ্চি এদিক ওদিক গেল, খুব বেশি বড় কোনো ঝামেলা না, ইটস ওকে, ফাইন, চলবে। কিন্তু তুমি একটা ব্রিজ বানাইতে গেছো, সেইখানে আসলে 1 ইঞ্চিও এদিক ওদিক যাওয়াটা একটা ঝামেলা হয়ে যেতে পারে। এটা কি বোঝো? ধরো একটা ব্রিজ বানাচ্ছ, আর্চ ব্রিজ বলে আর কি, তোমরা দেখছো না, ওই যে আর্চ, হ্যাঁ এরকম। সো আর্চ ব্রিজ বানাচ্ছ, সেই ক্ষেত্রে কী করে জানো, এই দিক দিয়ে কনস্ট্রাকশন শুরু করে, আবার ওই দিক দিয়ে আর এক টিম কনস্ট্রাকশন শুরু করে। একই ইঞ্জিনিয়ারিং টিম 2 দিকের পর্যবেক্ষণ করে, বাট 2 দিক থেকে আর্চ তুলে এনে যখন ফাইনাল আর্চটা বসাবে, দুইটার কানেকশন করবে, তখন যদি দেখে যে একটা গেছে এই মাথায়, একটা গেছে এই মাথায়, তাহলে তো বিপদ। ওইখানে না কয়েক মিলিমিটার গ্যাপ অ্যাকসেপ্টেবল, তার বেশি না, ইঞ্চিতেও যাইতে পারবে না। তোমরা কি বুঝছো আমার কথা? সবই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ, বাট প্রেসিশন লেভেল ডিপেন্ড করতেছে কি করতেছো তার উপরে। তুমি যদি আমাদের নেভাল আর্কিটেক্টের কাজগুলো দেখো, একটা জাহাজ বানানোর সময় তোমার ম্যাক্সিমাম যে প্রেসিশন অ্যালাউ করা যাবে, মানে যে পরিমাণ ডিভিয়েশন বলে, বিচ্যুতি অ্যালাউ করা যাবে, সেটা হচ্ছে কতটুকু জানো? যে কোনো জায়গায় জাহাজের যে কোনো কনস্ট্রাকশনে, যে কোনো অংশের কনস্ট্রাকশনে, সেটা ইঞ্জিন বেড হোক বা তোমার কন্ট্রোল রুম হোক, হোয়াটএভার, হ্যাঁ, সেই প্রেসিশন লেভেল হচ্ছে 1 মিলিমিটার ম্যাক্সিমাম 1 মিলিমিটার। এর এপাশে ওপাশে যাবে, আবার বানা, ওইটা হয় নাই, কথা বলিস না, আবার বানা। সো আমাদের প্রেসিশন লেভেল আরও কত সূক্ষ্ম, ব্যাপারটা বুঝো। এবার ধরো তুমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যে মাইক্রো ইলেকট্রনিক সার্কিট নিয়ে কাজ করে, আপনারা কি বুঝতে পারতেছেন অবস্থা কত ভয়ানক? ওইখানে 1 মিলিমিটার তো দূরে থাক, 1 ন্যানোমিটার এদিক ওদিক গেলে, তার বেশি গেলে ঝামেলা আছে। মানে তোমরা কখনো ক্যালকুলেটর বা ঘড়ি এইসব জিনিসের ওই ব্যাক পার্ট খুলে দেখছো সার্কিটগুলো কত ছোট? তাইলে বুঝতে পারতেছো ওইখানে ডেটা প্রেসিশন কি ভয়ঙ্কর একটা ব্যাপার। সো তাহলে আমরা আজকে ওইটা নিয়ে একটু আলোচনা করব, যে হাউ মাচ ইজ টু মাচ, মানে কতখানি হইলে আসলে এটার অ্যাকসেপ্টেবল পর্যায়ে থাকে না। সেটা নিয়ে দেখলাম তোমাদের গ্রুপে একটু মারামারি করতেছো, ভালোই লাগছে। সে মারামারি নিয়ে একটু কথাবার্তা বলি। আর তার আগে একটু বলি তোমাদেরকে, এই টপিকটা তোমরা খুব ভালো করে পড়তে পারবা, জানতে পারবা তোমাদের বয়সে। সেটা হচ্ছে তোমাদের ফিজিক্স প্রথম পত্রের প্রথম অধ্যায়টা পড়বা, যেটা তোমাদের কোনো ভাইয়ারা, কোনো স্যাররা পড়াবে না। বাট ট্রাস্ট মি, ওই অধ্যায়টা আমার খুব ইচ্ছা করে, সময় পাইলে আমি পড়াইতাম। মানে ওইটা পড়তে যায় না, তুই অদ্ভুত সব জিনিসপত্র দেখবি, যেটা আসলে কেউ পাত্তাই দেয় না, কেউ বোঝে না, পাত্তা দেয় না আর কি। মানে ওইখানে খুব সুন্দর সুন্দর কতগুলো ব্যাপার, আইডিয়া আছে আর কি, তোর চিন্তার ধরন বদলাই দিতে পারে। সো এটা একটু পড়বা, এইখানে আছে এই টপিকটা, ভালো লাগছে আমার। ওকে, সো চলেন আপনারা একটু এই কাজটা করেন তাড়াতাড়ি। ক্যালকুলেটর হাতে নিতে বলছিলাম আগেই। 1 মোল ইলেকট্রনের চার্জ কত? এটা যদিও তড়িৎ রসায়নের একটা প্রশ্ন, বাট এই টপিকের আলোচনা আমি এই কাজটা তোমাদের কাছ থেকে চাই। আমাকে একটু তাড়াতাড়ি বলো, 1 মোল ইলেকট্রনের চার্জ কত? এটি কীভাবে হিসাব করা যায়, বুদ্ধি দাও, বলো।
দেন নেগেটিভ 96,350 ইলেকট্রনের চার্জ কত আর 6.023 into 10 to the power 23 ইলেকট্রনের চার্জ কত? শাবাশ, কি বললি এটা? জান্নাত। জান্নাত, একটি ইলেকট্রনের চার্জ বলেন আমাকে কত হবে? একটা ইলেকট্রনের চার্জ কত? নেগেটিভ 1.6 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। মাইনাস টাইনাস লাগবে না, আমার চার্জের মান লাগবে আর কি, জাস্ট নেগেটিভ নেগেটিভ অত কিছু দরকার নেই। তাহলে এবার বলেন 1 মোল ইলেকট্রনেরটা বাইর করতে বলছে, তাহলে 1 মোল মানে কয়টি জানো আমরা শিখছিলাম? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে আমরা কি লিখতেছি? এনএটি ইলেকট্রন এর চার্জ, সেটা কত হবে? এটা হবে হচ্ছে এই সংখ্যাটাকে আমরা গুণ করে দিব কত দিয়ে? অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে। তাহলে হচ্ছে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এর একক কী হবে বলো তো? কুলম্ব থাকবে। আচ্ছা, ক্যালকুলেটর হাতে নেন, তাড়াতাড়ি এটাকে একটু গুণ করে ফেলেন। 96,352। যেটা বলছি এটা কর, গুণ কর। করার পরে কত আসছে বল? 96,000। কার জানি? আচ্ছা, এবার শোনো, এইভাবে কথা বলতে হয় না। 96,000 95,000 এভাবে বলতে হয় না, বলতে হয় 96352। বুঝেছো? বলার নিয়ম হচ্ছে এটা। আচ্ছা, এত কুলম্ব। এখন প্রথমে কে যেন একটা বলছিলা, আনসার দিছিলা যে 96,000 কত জানি 500 না কি একটা বলছিলা। 368 তুই কি এটাই বলছিলি নাকি অন্য কিছু বলছিলি? আমি ওই যে 6.023 দিয়ে গুণ করছিলাম অ্যাভোগাড্রো সংখ্যাটাকে। ও, তুই মুখে বলতে বলতে গুণ করে ফেলছিলি প্রথমেই? না, ক্যালকুলেটরে। আচ্ছা আচ্ছা, ওকে। শোনো, সো এইটাকে আসলে তোমরা যখন কেমিস্ট্রিতে আমরা তড়িৎ রসায়ন পড়বো তখন দেখবা যে এই মানটাকে এইটা লেখে। এটাকে বলে আবার কত জানো? 1 ফ্যারাডে। FARADAY, 1 ফ্যারাডে চার্জের একটা একক, তাই না? এত কুলম্ব হইলে তাকে বলে 1 ফ্যারাডে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই মানটা কি আসলে 96,352, এটাকে কি আসলে আমরা রাউন্ডিং করে 96,500 লিখতেছি না? মানে মানটা তো আসলে এইটা আসে নাই, আসছে তো 96,352, বাট সেটাকে আমরা লিখতেছি কত? 96,500। বিশ্বাস না হলে তোমরা গুগল করে দেখতে পারো 1 ফ্যারাডে মানে কত, 96,500 কুলম্ব আসবে। ওয়াই ইজ দ্যাট সো? তার মানে এখানে মানের একটা গ্যাঞ্জাম হচ্ছে, আমরা যে মানটা লেখা উচিত ছিল সেটা লিখতেছি না। তো এর আনসার কি আসলে? এর আনসার অনেক রকম হয় তোমাদের বয়সে। এখন আমি ওইটাকে রিলেট করতেছি পরিমাপের সূক্ষ্মতার সাথে, যদি এর কাহিনী আলাদা। সো প্রথম কাহিনী শোনো, এর মানটা আসলে এইরকম যে আসছে 96,352 যে তোমার হিসাবে আসছে, এটা আসার প্রথম কারণটা হচ্ছে কি কি জানেন? কেউ বলতে পারবেন প্রথম কারণটা কি? এইখানে যে মান, প্রথম কথা শুধু অ্যাভোগাড্রো সংখ্যার মান না, এই যে ভদ্রলোকটা, এই মানটাও তুমি কিন্তু পুরোপুরি সূক্ষ্মভাবে নাও নাই। এই জায়গায় সূক্ষ্মতার ঘাটতি আছে, এখানে সূক্ষ্মতার ঘাটতি আছে। আমার কথা বোঝো নাই? আবার এই দুই বলদেকে করছো গুণ, সো ভুলটা আরেকটু বাড়ছে। সো আসল মানগুলো যদি নিতা, এই সংখ্যাটা না আসলেও, বরাবর 500 না আসলেও 500 ধারে কাছে কোনো একটা নাম্বার আসতো। আমার কথা কি বুঝছেন? প্রথম আনসার এটা তোমাকে খুশি করার জন্য। দ্বিতীয় আনসার এবার শোনো, সেটা হচ্ছে যদি আমাদের 352 এসেও থাকে, ওইটাকে কি আমরা 500 লিখতে পারবো কিনা, এই আলোচনাটা বেশি মজার। যে 352কে আমরা 500 লিখতে পারি কিনা, সেটার জন্য শোনো, কোনো একটা মান ভুল নেয়া মানে ভুল না, ভুল নেয়া খারাপ না। বিজ্ঞানের ভাষায় মানে বিচ্যুতি নেওয়া, মানের মধ্যে বিচ্যুতি থাকাটা খারাপ কিছু না। তবে ইট ডিপেন্ডস যে তুমি কোন ক্ষেত্রে এইটুকু বিচ্যুতি নিচ্ছ। আমার কথা কি বুঝছো? একটু আগে তোমাদেরকে আমি যে ইঞ্জিনিয়ারিং এক্সাম্পলগুলো দিলাম, ওগুলো একটু বোঝার চেষ্টা করো যে কোন ক্ষেত্রে তুমি আসলে কতটুকু ছাড় দিচ্ছ। যদি তুমি মাইক্রো ইলেকট্রনিক সার্কিটের ডিজাইনের ক্ষেত্রে যদি তুমি বলো ভাই মাত্র 2 মিলিমিটার এদিক ওদিক গেছে, কোনো সমস্যা নেই, হ্যাঁ 2 মিলিমিটার এদিক ওদিক গেছে, এটা কোনো সমস্যা নাই। অথচ তুমি যদি এইটা বলো আমাকে একটা সিভিল কনস্ট্রাকশনের সময় 2 মিলিমিটার এদিক ওদিক গেছে, আরে ভাই কোনো ব্যাপার না, আসলে এটা তো কোনো ব্যাপার না। তোমরা কি বুঝছো আমি কি বুঝাইছি? জি ভাইয়া, বুঝতে পারছি। সো এখন আসো আমরা একটু দেখে আসি যে এইখানে এই ঝামেলাটা আসলে কোনো ঝামেলা কিনা। সো ইন জেনারেল ফিজিসিস্টরা বা ইনফ্যাক্ট সায়েন্টিস্টরা যে কাজটা করে সেটা হচ্ছে তোমার ডেটা প্রেসিশন কত ভালো বা খারাপ এটা বোঝার জন্য তারা বিচ্যুতি দেখে না, মানের বিচ্যুতি দেখে না। বিচ্যুতিকে যদি আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করি, এখানকার বিচ্যুতি কত তাড়াতাড়ি হিসাব করেন। বিচ্যুতির মানটা কত হবে? 96,500 মাইনাস হচ্ছে 96,352, 148 ডিফারেন্সে তুমি ডেটা নিছো।
তাহলে এইটাকে আমরা বলবো পার্থক্য ডেল্টা। সো এইটা খারাপ কিনা আমাকে একটু বলো তো, এত পার্থক্য এটা কি উচিত হয়েছে নাকি হয় নাই বলেন? উচিত হয় নাই। মনে হচ্ছে সহজ কথা ভাই, এটা উচিত হয় নাই, এত ডিফারেন্স কেন থাকবে, ঠিক কিনা আমার একটু বলেন তো। ওকে, এইবার আসেন, সায়েন্টিস্টরা এবং প্রকৌশলীরা মানে ইঞ্জিনিয়াররা মূলত ডেটা ডিভিয়েশনের চেয়ে বেশি ইম্পর্টেন্স দেয় হচ্ছে পার্সেন্ট ডিভিয়েশনে, অর্থাৎ কত পার্সেন্ট শতকরা কত অংশ তুমি বিচ্যুত হইছো মানের। সো সেটা যখন আমরা বাইর করব তখন কিভাবে বাইর করব দেখেন, পার্সেন্ট ডিভিয়েশন। তোমরা কি বুঝছো আমার কথা? কত পার্সেন্ট আমরা মানে পার্থক্যে আছি সেটা বাইর করার সিস্টেমটা কি? সেটা বাইর করার সিস্টেমটা হচ্ছে তোমার উপরে থাকবে পার্থক্যটা, সহজ হিসাব, নিচে থাকবে কি বলো তো, কতর মধ্যে তুমি আসলে এতখানি ডিফারেন্স নিছো, কতর মধ্যে। সেটা হচ্ছে ধরলাম রিয়েল ডেটাটা তুমি কত ধরতে চাও, 96,500 নাকি 96,352, যেটা ইচ্ছা ধরতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, অ্যাকচুয়াল ডেটা তুমি এটা ধরতেছো, তাহলে এই অ্যাকচুয়াল মানটা নিচে পাঠাবা, আর এটাকে গুণ করে দিতে হবে কত দিয়ে বলেন তো? 100 দিয়ে। 100 দিয়ে, তাহলে আমি শতকরায় পায়ে যাব। তাহলে এবার নিজেরা একটু গুণ করে দেখেন তো এটা কত আসে। 0.15 1.5 না 0.15? 0.15 100 দিয়ে গুণ করছিলি তো? আচ্ছা, 0.15 আসছে। তার মানে বুঝতেছেন আপনারা, আপনি ভুল 100-র মধ্যে 1% নেন নাই, 1% নেন নাই, 0.15 কিন্তু এটা কি জানো, পার্সেন্ট। তোমরা আমার কথা বোঝো নাই মনে হয়। ভাইয়া বুঝতে পারছি। তার মানে তুমি যে ভুলটা নিছো এটা আসলে ভুল আসলে ধরার মধ্যে পড়ে না, 0.15% এরর, এটা কোনো ব্যাপারই না। আচ্ছা, সিমিলার ইস্যু আসো আর এক জায়গায় দেখি, 101325, এইটাকে আমরা একই এটা সরি আমার জিরোতে একটা কম পড়ছে, এটা ধরতে পারি কিনা এটা নিয়ে তো তোমরা মারামারি লাগাইছো নাকি কতদিন, যে কিরে ভাই এরকম তো আসার কথা না, এরকম কেন হচ্ছে, বা তোমাদের ক্যালকুলেটর টিপে যে হিসাবটা আসছে সেই হিসাবটাকে তুমি কেমনে 101325 বলতে পারো। তাহলে আজকে বাসায় নিজেরা হিসাব করবা। আমরা একটু এটার গ্যাপ যদি চিন্তা করি, এটার ডেল্টা কত, এটার ডেল্টা আসে হচ্ছে কত আসবে, 325 আসে না, 325 আসে। এইবার তুমি হিসাব করো তো পার্সেন্ট ডেল্টা কত আসে বলেন, 325 ভাগ কত, ওই যে 101325, এই কার মাইক, ইন্টু 100, কত আসে এটা একটু দেখেন তো আমাকে বলেন। 1325 হবে না? হ্যাঁ, ভাই 1325 ও সরি দুঃখিত, 1325 হইল। হ্যাঁ বলো এবার আমাকে তাড়াতাড়ি। হ্যাঁ 1.31 1.31 কি বলেন তো পার্সেন্ট, 100-র মধ্যে 1.31। তুমি যে পড়াশোনা এখন করতেছো এটা পিওরলি থিওরিটিক্যাল পড়াশোনা। এই থিওরিটিক্যাল পড়াশোনার সময় মানের এতটুকু পার্থক্যে কিছু আসা যায় না। হোয়াট ইজ দ্য থিং দ্যাট উইল বি ফোকাসিং অন ইজ দ্য কনসেপ্ট, ইজ দ্য থিওরি। ঠিক আছে, থিওরিতে কোনো ভুল থাকা যাবে না, মানের এই পার্থক্য এটা কোনো ব্যাপার না আসলে। সো তোমরা যারা এরকম হাঁ করে চাইছিলে এই ব্যাপারটা দেখে, তারা প্লিজ মুখটা একটু বন্ধ করো, এটা কোনো ব্যাপার না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে যে দুইটা ব্যাপার, একটা হচ্ছে তত্ত্ব থিওরি, আর একটা হচ্ছে তথ্য মানটা আসলে সেই দিন খুব জরুরি হয়ে পড়ে যেদিন তুমি একজন প্রায়োগিক লোক, অর্থাৎ প্র্যাকটিক্যালি তুমি কাজগুলো করো, অ্যাপ্লাই করতে বসছো, সেই দিন তোমার জন্য মান ভয়াবহ জরুরি কথা। যখন তুমি থিওরি শিখতেছো তখন যদি তোমাকে নিয়ে মানের ব্যাপারে আমি বেশি টানা হেঁচড়া করি, তার মানে বুঝতে হবে আমি আসলে স্টুপিড একটা লোক, আমি বুঝি না যে কোথায় এখন তোমার সাথে আলোচনা করা উচিত। ওকে, এটা গেল। তারপরে চলেন, এফপিএস পদ্ধতিতে জি এর মান কত, তোমরা কি এটা জানো? এমনি নর্মালি ছোট হাতের জি এর মান তোমরা কত জানো বলো আমাকে? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, সো এখন তোমরা একটু আমাকে বলো এফপিএস পদ্ধতিতে জি এর মান কত, পারো কি? ওটা তো এসআই পদ্ধতিতে। আচ্ছা আমি একটু লিখে দেই, এসআই পদ্ধতিতে। হ্যালো হ্যাঁ ভাই। মুকিত শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা তুই একটু আমাকে হেল্প করবি নাকি? হ্যাঁ বলেন না, কি জানেন? হাসিস না? হ্যাঁ হ্যাঁ বলছি। আচ্ছা, এই এফপিএস পদ্ধতিতে জি এর মানটা কত? এফপিএস পদ্ধতি মানে ফুট, এটা ফুট পাউন্ড সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, ফুট পাউন্ড সেকেন্ড। 32 এরকম মনে একটা মান ছিল। 32 না? শিওর তো? মিথ্যা বলতেছিস না তো? না মিথ্যা কেন বলবো? আচ্ছা আমি কিন্তু লাইভ আছি, পোলাপেন সবাই তোর কথা শুনতে পাচ্ছে, ঠিক আছে? আচ্ছা
ওকে, আল্লাহ হাফেজ, পরে কথা বলবো না। ঠিক আছে ভাই। ওকে, তোমাদের মুকিত ভাইয়া, কন্টিনিউলি ঠিক আছে, তার কাছ থেকে আমি শুনে নিলাম, আমি তো পারি টারি না এগুলা। সো আমাকে বলো এসআই পদ্ধতিতে জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। আচ্ছা ঠিক আছে, এবার আমরা চলো এটাকে কনভার্ট করা শিখি। হ্যাঁ, কিভাবে করে, তাহলে এফপিএস পদ্ধতিতে যাব। এই কনভার্সনের পদ্ধতিটা শিখে রাখো, খুব কাজে লাগবে। একটু পরে আমাদের এই পুরো একক রূপান্তরে এইসব কথাবার্তাই চলবে। যেভাবে কনভার্ট করবেন, এফপিএস পদ্ধতি মানে কি? ফুট পাউন্ড সেকেন্ড, নাম শুনছো তো? শোনো নাই? আচ্ছা, তাহলে তোমার কি করতে হবে বলো তো ভাই? মিটারকে ফুটে নিয়ে যেতে হবে, আর কোনো কাজ নাই। আমাকে একটু বলেন, গতদিন আমরা শিখছিলাম 1 মিটার মানে যেন কত ফুট? 3.28 মাশাআল্লাহ, মনে আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটুকু আমরা এবার একটু কাজে লাগাবো ভাই, আর কিচ্ছু করবো না। তাহলে বলো 9.8 মিটার ছিল, মানে এখানে কত লেখা লাগবে? 9.8 ইন্টু কত? 3.28। ওকে, মিটারের জায়গায় এবার কি লিখে দিব? ফুট বা ফিট যা বলো, ইন্টু সেকেন্ড স্কোয়ার্ড। কারণ সেকেন্ডকে তো এফপিএস পদ্ধতিতে সেকেন্ড এককেই রাখে। তোরা কি বুঝছিস বাবা আমার কথা? আচ্ছা, করেন না কেন? ক্যালকুলেটর গুণ করে ফেলেন তাড়াতাড়ি। কি বলছি? 32.144। এবার একটু বলো তো, তোমরা যারা রসায়নকে অপছন্দ করো, আমার মতো লোকজনকে দেখলে খুবই গরিব মনে হয়, তোমরা এরকম করে চাই থাকো যে তোরা কি মানুষ আদৌ? তোরা তো মানুষ না, মানুষ হচ্ছে ফিজিক্সের আমাদের ভাইয়ারা। হ্যাঁ, মুকিত ভাইয়া, আরও কত ভাইয়া আছে, এরা যে কি ভালো। তোরা যারা কেমিস্ট্রি, তারা খুব বাজে লোক। এই আচরণ তোমরা আমাদের সাথে করো, রাস্তায় দেখা হলে একটা সালামও দাও না, দেখে বলে বাজে লোক। এখন আসো, তোমরা একটু আমাকে বলো তো, তোমাদের ফিজিক্সের ভাইয়ারা আমাকে ফোনে এইমাত্র কি বললো, এটাকে তারা কত ধরে নেয় বলো? এটা শুধু মুকিত ভাইয়া একা ধরে তা না, তুমি গুগল করলেও তাই দেখবা, যে কোনো ফিজিক্সের ভাইয়ের কাছে জিজ্ঞেস করলে ওইটাই বলবে। এফপিএস পদ্ধতিতে জি এর মান 32। এবার বলেন তো, তারা যে এই কাজটা করে এখানে, তোমরা তাদের সব কথা মেনে নাও, হিসাব করো তাড়াতাড়ি যে তারা কতখানি ভুল করে। একটু চলো তো হিসাব করি, দেখি কি হিসাব করতে হবে। শিখাইছি এইমাত্র ডেল্টা, ডিভিয়েশন, পার্থক্য। ডেল্টা কত বলেন? 0.144, রাইট? ঠিক আছে তো? এবার হিসাব করো তো পার্সেন্ট ডেল্টা কত তাড়াতাড়ি? 0.144 ডিভাইডেড বাই 32.144, কত পার্সেন্ট? 0.45%. কেউ কয় 4.5%, কেউ কয় 0.45%, কোনটা? 0.45. ও 0.45%। তার মানে তারাও কিন্তু একেবারে কম এরর নিয়ে কাজ করেন না, ভালোই এরর কিন্তু অ্যাকসেপ্ট করেন। আপনারা কি বুঝতেছেন আমার কথা? ডেটা বেশি ইম্পর্ট্যান্ট না, ইম্পর্ট্যান্ট হচ্ছে কোনটা জানো? তুমি যে কনভার্সনটা শিখলা না, এই কনভার্সনটা জরুরি। তুমি ট্রাস্ট মি, তুমি ফিজিক্সের অনেক ভাইয়াকে যে জিজ্ঞেস করো, মানে উইথ অল ডিউ রেসপেক্ট, তারা অনেকেই জানে না জি এর এই মানটা 32 আসে কীভাবে। আমি ফিজিক্স একামলে বহুদিন পড়াইছি, আমি জানি কে কত দূর জানে। আসলেই বাংলাদেশের বহু ফিজিক্স টিচার আছে এটা জানেই না যে অ্যাকচুয়ালি কনভার্সনটা কেমনে হয়। সো যাই হোক, ওই কনভার্সন জানাটা জরুরি, এই মানটা আসলে কত এইটা নিয়ে মারামারি করাটা জরুরি না। তুমি এখন সিম্পলি বই খাতায় লিখে লিখে প্রশ্নের উত্তর দিচ্ছ, তোমার কনসেপ্ট থাকাটা জরুরি, এক্স্যাক্ট মান নিয়ে মারামারি না। আপনাদের কি বুঝাইতে পারতেছি আমি বন্ধুরা? ওকে, লাস্ট মনে আরও 2-1টা অঙ্ক আছে। এই যে পাইয়ের মান 22/7, এটা কি নেওয়া যায় নাকি যায় না বলেন তো? ছোটবেলায় করছিলা তোমরা এইভাবে 22/7? আচ্ছা, এবার শোনো, তোমাদেরকে একটু গল্প বলি, জাপানের একটা ঘটনা। এটা তোমরা আগে কখনো শুনছো কিনা আমার কাছে আমি জানি না। 2016 সালে সম্ভবত জাপানের কিছু এডুকেশন বোর্ড রিলেটেড লোকজন বাংলাদেশে আসছিল। বাংলাদেশের কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপার বা কিছু প্রতিষ্ঠানের মধ্যে মিশে ওরা একটু বোঝার চেষ্টা করতেছিল যে এখানে কীভাবে কি পড়াশোনা হয়। সো আমি তো তখন আসলে উদ্ভাসের ক্লাস নিতাম, তো ওরা হচ্ছে উদ্ভাসের নাম শুনেই আসছে, আগে থেকেই সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করে আসছিল যে আমরা আপনাদের পড়ানোর স্টাইলটা একটু শিখতে চাই, দেখতে চাই। কারণ ওরা তো এগুলো নিয়ে ডিপ স্টাডি করে আসছে যে উদ্ভাস এত অল্প দিনের মধ্যে এত বড় একটা প্রতিষ্ঠান হয়ে গেছে। সো হোয়াট ইজ দেয়ার মানে স্টাইল, হোয়াট ইজ দেয়ার প্যাটার্ন, কী করছে আসলে, ওরা কিভাবে এত ভালো করলো। সো প্রথমত ওরা এসে সোহাগ ভাইয়ের দেখে খুব অবাক হয়েছিল যে এত ইয়াং একটা ছেলে, এই এত বড় প্রতিষ্ঠানের মালিক, বিশ্বাসই করে না। তো ওগুলো পরে সোহাগ ভাই আমার দেখাইছিল যে এদের সাথে কথা বলতে গেলে তো হাসি আসে, মানে এরা আমারই বিশ্বাস করতেছে না যে আমি প্রতিষ্ঠানের মালিক।
সো যাই হোক, তারপরে হয়েছে কি, তো যখন আসছে, আসার পরে ভাইয়া ওদেরকে বেশি সময় দিতে পারে নাই, কারণ ভাইয়া ব্যস্ত মানুষ। তো আমাকে বলছিল তুমি চাইলে থাইকো, কারণ তোমার এগুলো নিয়ে খুব নাড়াচাড়ার শখ, হ্যাঁ, এই শিক্ষা ব্যবস্থা কীভাবে কাজ করে অমুক বলতে, তুমি থাকলে থাইকো। তা আমি তো খুব আগ্রহে আছি, আর ওই দিন ফার্ম গেটে আমার ক্লাসও ছিল। সো আমি তাদের সাথে অনেক সময় দিছিলাম ফার্ম গেটে, বেলি রোডে, তারপরে মতিঝিল নাকি মগবাজার, মালিবাগ মোড়ে যেটা ব্রাঞ্চ, ওই সব জায়গায় ঘুরে টুরে দেখাইছি, অনেক আলোচনা করছি, তাদের সাথে খাওয়া দাওয়া হয়েছে। তো তাদের সাথে গল্পে গল্পে কথায় কথায় আমি যেটা শুনছিলাম, শিখছিলাম, আমি খুব অবাক হয়ে গেছিলাম। বিশ্বাস করো ভাই, জাপানে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে না, মানে ধরো টেকনিক্যাল লেভেলে যায় নাই, তার আগ পর্যন্ত, ফোর্সে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করো, ইন্টারমিডিয়েট পর্যন্ত সবাই জানে, পুরা জাপান দেশ জানে পায়ের মান কত, জানো? বলো তো কত? 3.1415। ওরা জানে পায়ের মান 3। শেষ, কোনো আলাপ নাই, পায়ের মান 3 বসাও। তাতে কি ওদের দেশ প্রযুক্তিতে পিছিয়ে গেছে? বরং আরো আগায় গেছে। কেন আগায় গেছে জানো? আমার দেশের বাচ্চারা, তোমরা যারা বিজ্ঞান শিখতেছো, আমরা যারা বিজ্ঞান শিখে আসছি, এখন পড়াচ্ছি, আমরা মূলত ওই পায়ের মান কে কয়শো ঘর পর্যন্ত মুখস্থ করতে পারে এইটাকে মেধার মাপকাঠি হিসাবে ধরি। ওদের দেশে এটা ধরে না। ওদের দেশে ধরে কি জানো? পাইটাকে বোঝো কিনা তুমি, আসলে তুমি পাই ব্যাপারটা বোঝো কিনা। বিশ্বাস কর ভাই, আমি নিজে পাই ব্যাপারটা শিখছি হচ্ছে ইন্টারমিডিয়েটে উঠে, তারপরে অনেস্টলি স্পিকিং। তোদের অনেকেই আসিস জীবনেও শিখতে পারিস না যে পাই জিনিসটা কি, জানি না, পাই এটা ধ্রুবক শুনছি, জানি না। তোদেরই মধ্যেকার অনেকে আবার টিচার হয়ে যাবি, বা এখনকারও অনেক টিচাররা আছে, তারা আসলেই ফিল করে না পাই জিনিসটা কি। আমি এটা মানে এটা ডাহা মিথ্যা কথা না, এটা ডাহা সত্য একটা কথা। হয়তোবা স্বীকার করে না, বা হয়তোবা কেউ তাকে লোকসম্মুখে জিজ্ঞেস করে না, এসে অপমানিত হবে এই কারণে, বাট জানে না আসলে পায়ের জিনিস ব্যাপারটা কি। তো এটা জিনিস ভাব, মানে আমি বেশি আলোচনা করবো না এটা নিয়ে, জাস্ট ওদের সাথে কথাবার্তা বলে আমি শিখছিলাম যেটা, ওরা পাই শিখায় কেমনে, একটা বৃত্তকে, মানে বৃত্তের যে ব্যাস বুঝো না, ব্যাস, এই ব্যাসটা যদি একটা সুতা দিয়ে মাপো, এই সুতাটাকে যদি তুমি এর উপর দিয়ে ফালায় দাও, তাহলে ধরো এইখান থেকে ফালানো শুরু করছি, তাহলে এই সুতাটা আসলে একবার এই পর্যন্ত, সুতাটাকে যদি আর একবার ফালাও তাহলে আসবে এই পর্যন্ত, আর একবার যদি ফালাও এই যে মোটামুটি এরকম হয়ে যাবে, এটা বৃত্ত হয়ে যাবে। এইভাবে, মানে এটা তো আমি জাস্ট 10 সেকেন্ডের মধ্যে বললাম। এই রকম আইডিয়া যখন ওকে ছোটোবেলা থেকে বারবার দেওয়া হয় যে তুমি ছোট বৃত্ত বানাও আর বড় বৃত্ত বানাও, যেটাই বানাও না কেন, এইখানকার মাপের সাথে এই পুরো পরিধির যে মাপ, এটা একটা না সম্পর্ক আছে। এটা না, মানে তুমি যে ধরনের বৃত্তই বানাও, সমস্ত বৃত্তে একই কাহিনী। ওর মনের মধ্যে, অন্তরের মধ্যে না বৃত্তাকার ব্যাপারটা অন্যভাবে ঢোকে, মানে বৃত্তের আইডিয়াটা অন্যভাবে ঢোকে। আর আমাদের দেশে কীভাবে ঢোকে? কি যে তামাশাটা লাগাইছে রে ভাই, ওকে পায়ে মানে বৃত্তের আইডিয়াটা শিখালো না, ওরে শিখাইলো পায়ের মান মুখস্থ কর 100 ঘর পর্যন্ত। লাভটা কি হলো? দিন শেষে আলটিমেটলি তুমি বুঝলা না কিছু, তুমি মান মুখস্থ করা স্টুপিড হইলা, যে মান তোমার কাছে ক্যালকুলেটরে, কম্পিউটারে, গুগলে, সব জায়গায় আছে। তোমরা কি বুঝছো আমার কথা বন্ধু? কনসেপ্ট ম্যাটার্স মোর দেন দ্য ডেটা। ওকে, সো এটা জেনে রাখো যে জাপানের লোকজন যদি 3 ধরে কাজ করে টেকনিক্যাল সাইডে যাওয়ার আগ পর্যন্ত, তাহলে তুমি আর কোথার থেকে কি হইছো এটা কোনো ব্যাপারই না। ওদের কাছে বৃত্তের কনসেপ্ট ক্লিয়ার, তোমার কাছে বৃত্তের কনসেপ্ট ক্লিয়ার না। ওর কাছে ডেটা মুখস্থ নাই, প্রেসাইজ ডেটা, তোমার কাছে প্রেসাইজ ডেটা মুখস্থ আছে, যে ডেটা দিয়ে কোনো কাজ হয় না আলটিমেটলি এই প্রযুক্তির যুগে। সো পায়ের মান 22/7 এটা ধরে অবশ্যই নেওয়া যায়। তোমরা নিজেরা পার্সেন্টেলটা বাইর করে দেখবা কতখানি ভুল হয়, কিছুই হয় না, কনসেপ্ট থাকাটা জরুরি। ওকে, এই প্রশ্নের উত্তর দেন তাড়াতাড়ি। একজন শাক বিক্রেতার নিকট থেকে তুমি 2 আটি পালং শাক কেনার সময় তার দাম বিক্রেতা বলেন 20 টাকা। 2 আটি শাকের দাম 20 টাকা, ঠিক আছে? তুমি তাকে মাত্র 5 টাকা কম দিতে চাওয়ায় তিনি কিছুটা উত্তেজিত হয়ে গেলেন, কারণ বুঝে ফেলাইছে তুমি উত্তেজিত। 27, উনার এই উত্তেজনার কারণ কি হতে পারে বলে তুমি মনে করো? গাণিতিক বিশ্লেষণ দেখাও। বুঝছো কি এখন কিছু? কেন তুমি মাত্র 5 টাকা তারে কম দিতে চাইছো? তাতে কি হয়েছে? এখানে ডেলটা হচ্ছে 20 মাইনাস কত বলেন? 15, মানে 5, তাই না? পার্সেন্টেলটা কত আসে হিসাব করে দেখছো? 5/20 মানে 1/4, মানে কত আসবে? 25% আসে। তার মানে লোকটা খাবেটা কি? তুমি যদি তাকে 25% কম টাকা দিতে চাও, সে খাবেটা কি আসলে? খাইতে পারবে না তো। বাট এই কাজটা আমরা কি অহরহ তরকারির দোকানে করি না, মাছের দোকানে করি না?
করি, আপনারা স্বীকার না করলেও আমরা করি। সো তার মানে বোঝেন আমরা কতটা অন্যায় দাবি করি তাদের কাছে। যদিও মুখে বলতেছি মাত্র 5 টাকা 10 টাকার জন্য এরকম করতেছে, ওই লোকটার ব্যবসাটাই এই 20-30 টাকা, তার কাছে 5 টাকা 10 টাকা মানে বোঝো নাই তুমি তার পুঁজি ধরে টান দিছো। ওই লোকটা খাবেটা কি বাসায় যে? এই প্রশ্নের উত্তর দেন তাড়াতাড়ি। একটি নামি দামি বিদেশি ব্র্যান্ডের লোগো সম্বলিত রেস্তোরাঁয় তুমি কিছু বন্ধু নিয়ে জন্মদিন উদযাপনের জন্য গিয়েছো। খাওয়া দাওয়া শেষে সেখানে বিল হয়েছে 7,438 টাকা। হইতেই পারে। তুমি কি সেখানে 38 বিল, মানে 38 টাকা বিল, একটু ভুল হয়েছে লেখা, 38 টাকা বিল কম দেওয়ার অনুরোধ করতে পারবে? অনুরোধ করতে বলছি, জাস্ট দিতে বলি নাই। কিভাবে এক্ষেত্রে তুমি সফল হবে, মানে কি বুঝাইছি বুঝছো? এই নামি দামি ব্র্যান্ডের রেস্তোরাঁগুলোতে তোমাকে যখন একটা কম্পিউটার প্রিন্টেড বিল এনে হাতে দেয়, কখনো 5 টাকা কম দেওয়ার ট্রাই করে দেখছো তারা কি নেয় কিনা? নেয় না। 38 টাকা কম নিবে, তুমি এটা বলতেই পারবা না, এটা বলতেই পারবা না। দেখবা যে লজ্জায় ওদের এসি রুমের ঠান্ডায় তুমি জমে যাবা, তোমার মুখ দিয়ে কথা আসবে না, 38 টাকা কম রাখেন না। ওই আবদার ওই শাকওয়ালা খালাম্মার সাথে মানে খাটে, ওই আবদার তোমার এই এসি রুমের মধ্যে খাটে না। আচ্ছা, যদি তাদের এতে রাজি করাতে না পারো, কেন পারবা না গাণিতিক বিশ্লেষণ দেখাও। এখানেও একই কাহিনী, তুমি পার্সেন্ট ডেল্টা বাইর করবা, একটু বাইর করে দেখো তো কত আসে। 0.51। তার মানে তুমি এখানে 0.51% তাকে কম দিতে চাচ্ছ, তুমি পারতেছো না, কিন্তু এইখানে ঠিকই তুমি পারতেছো 25% কম দিতে চেয়েও। তার মানে এই ব্যাপারটা মনে হয় আমাদের সাইকোলজিতে, আপনারা মনে হয় বোঝেন নাই আমার কথা। আশা করি আপনারা বুঝছেন ডেটা প্রেসিশন কিভাবে কাজ করে। চলেন পড়াশোনা শুরু করি। এতক্ষণ অনেক ফিলোসফি ঢুকানোর চেষ্টা করলাম। ওকে চলেন, এখন প্রথমে আমাদের কি করতে হবে দেখো। এই অধ্যায়ে আমাদের বা পুরো কেমিস্ট্রিতেই বলা যায় মোটামুটি চাপ, আয়তন, তাপমাত্রা, মোল সংখ্যা, আর এর মান, হ্যাঁ, ভর, শক্তি, দৈর্ঘ্য বা সরণ, ঘনত্ব, বেগ, বল, অনেকগুলো রাশি নিয়ে কাজ করা লাগবে। লেখাগুলো কি বেশি ছোট ছোট, তোমরা কি পড়তে পারতেছো? আচ্ছা ঠিক আছে, এখন আমাকে একটু বলো, আমার ঘড়িতে এখন বাজে 8টা 6। ওকে, আমার ঘড়ি তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বা যার যার ঘড়ি দেখে রাখতে পারো। এসআই পদ্ধতিতে আমাকে একটু বলেন তো চাপের একক কি? আচ্ছা, এখন থেকে আমরা কিভাবে বলবো, আগে ওইটার মূল ফর্মটা বলবো। হ্যাঁ, মূল ফর্মটা কোনটা? নিউটন পার মিটার স্কয়ার, মানে এক ধাপ পিছনে যাবা। এটাকে আমরা কি বলি? প্যাসকেল বলি। আচ্ছা, তারপরে বলো আয়তনের একক কি হবে আমাদের তাহলে? মিটার কিউব। তাপমাত্রা? কেলভিন। তাপমাত্রা সব জায়গাতেই কেলভিন এককে লেখে। মোল সংখ্যার একক কি? মোল সংখ্যার একক মোল নিজেই, সেটাও সব জায়গাতে একই। ওকে, তারপরে আর এর মান, আর একটা ধ্রুবক, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে আদর্শ। কোথা থেকে শিখছো সেগুলা? ওরে বাবা, বই পড়া শুরু করে দিছো, ভেরি গুড। না ভাই, ক্লাস 10 এর বই। ও আচ্ছা আচ্ছা, আদর্শ গ্যাস ধ্রুবক এটাকে বলে। সেই গ্যাস ধ্রুবকের মানটা কত তোমরা শিখছিলা? 4। এককটা কি? জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, এই আর এর মানটা যে কিভাবে আসে সেটা এই অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয়, আমরা শিখে ফেলবো, সমস্যা নেই। সো আপাতত তোমরা একটু দেখে রাখো। ভরের একক কি তাড়াতাড়ি বলেন? কিলোগ্রাম। শক্তি বা কাজের একক কি হবে? নিউটন মিটার বা জুল। একটু আগে বলছিলাম যেগুলো এরকম বিজ্ঞানীদের নামে, সেগুলো এক লাইন ভেঙে লিখবা, পিছন দিকে যায় লিখবা যে আসলে জিনিসটা কি ছিল, নিউটন মিটার। এটাই অধ্যায়ে মারাত্মক কাজে লাগবে, যে ভাঙতে পারো কিনা তুমি। আমার কথা কি বুঝেছেন আপনারা? আচ্ছা, বুঝলাম। তারপরে আমাকে একটু বলো দৈর্ঘ্য বা সরণের একক কি হবে আমাদের? মিটার। ঘনত্বের একক কি হবে? কেজি পার মিটার কিউব। বেগের একক কি হবে? আচ্ছা, এখানে তোমাদের ভি বা সি কেন লিখছি বুঝছো? বেগকে প্রায় আমরা সি দিয়ে লিখবো। সি দিয়ে মূলত আলোর বেগ লেখে যদিও, বাট সি দিয়ে আমরা প্রায় লিখবো মাঝে মধ্যে, এটা বোঝানোর জন্য যে হাই স্পিডে মুভিং, দ্যাটস ইট। ওটা ভি বা সি একটা দিলেই হয়। বলের একক কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে কি? নিউটন। আমি আবারও মনে করে দিচ্ছি, যাদেরকে এরকম বিজ্ঞানীদের নামে আমরা একক বলি তাদেরকে একটু ভেঙে লেখা শিখতে হবে। হ্যাঁ বলো।
আচ্ছা, ভালো কথা বলছো, খুবই ভালো কথা। ভরকে ফিজিক্সে এম দিয়ে লেখে, ছোট হাতের এম, কেমিস্ট্রিতে আমরা ডাব্লিউ দিয়ে লিখবো। তার কারণটা কি শোনো, ফিজিক্সে অভিকর্ষ বলের কারণে ওই যে পৃথিবী যে বলে টানে বা কোনো একটা গ্রহ যে বলে টানে ওটাকে আমরা বলি ওজন, ওইখানে আমরা ডাব্লিউ দিয়ে বলি। কেমিস্ট্রির যত আলোচনা আছে এখানে অভিকর্ষের কোনো কাজ নাই, মানে এত টাইনি পার্টিকেল নিয়ে আমরা কথা বলবো, এখানে অভিকর্ষ আসলে তাকে টানতেছে বা টানার কারণে তার বিক্রিয়ার গতি কমে যাচ্ছে বা এই টাইপের কোনো আলোচনাই আসবে না। দ্যাটস ওয়াই আমরা ভরকে ডাব্লিউ দিয়ে লিখি। আমার কথা কি বুঝেছো? আর আরও একটা মজার ব্যাপার হচ্ছে, ছোট হাতের এমটা ফিজিক্সে যেমন যে কোনো বস্তুর ভর বোঝায়, একটা মানুষের ভর, ইটের ভর, মইয়ের ভর, বাড়ির ভর, রকেটের ভর, কেমিস্ট্রিতে ছোট হাতের এম বলতে আমরা বুঝাবো এক পিস অণুর ভর। মজা না? এক পিস অণুর ভরকে আমরা ছোট হাতের এম দিয়ে লিখবো। আচ্ছা, তাহলে এবার বলেন তো বড় হাতের এম দিয়ে কি বুঝাবো? পারমাণবিক ভর তো অবশ্যই না, মোলারিটি তো অবশ্যই না। তোমাদেরকে এসএসসি 25 এন্ড গেমের সময় বলছিলাম মোলারিটিকে কি দিয়ে লেখা উচিত বলেন তো? সি দিয়ে, সি দিয়ে, সি। আচ্ছা, তো বড় হাতের এম দিয়ে আমরা মূলত হচ্ছে আণবিক ভর বুঝাই, অর্থাৎ মোলার ভর আর কি। বেসিক্যালি আণবিক ভর বলাটাও ভুল, মোলার ভর। তার মানে এক মোল অণুর ভর হইলে বড় হাতের এম, আর একটা অণুর ভর হইলে আমরা ছোট হাতের এম দিয়ে লিখি। বুঝছেন কি? ওকে, এবার চলেন বন্ধুরা, কয়টা বাজে? আমার ঘড়িতে বাজে 8:10, তোমার ঘড়িতে কয়টা বাজে? কয় মিনিট গেছে? আচ্ছা, তার মানে রাফলি 4 মিনিট সময় ব্যয় করছি। তার মধ্যে তোমাদের বেশ কয়েকজনের অনেকগুলো প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর দিছি, আবার এইগুলোরও কিছু কিছু একক আমরা লিখছি। এইটা করতে যায় মাত্র 4 মিনিট সময় লাগছে। এইবার দেখবা এই দুইটা ঘর লিখতে যেয়ে তোমার বাকি আধা ঘন্টার বেশি সময় চলে যাবে। তার কারণটা কি দেখো, এসআই পদ্ধতি যেটা, এটা তুমি আগে থেকে শিখছো না, প্র্যাকটিস করে আসতেছো ফিজিক্সে, কিন্তু লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতি কিন্তু আগে কখনো ইউজ করা হয় নাই। এটার নাম আজকে প্রথম শুনতেছো হয়তো বা। সিজিএস পদ্ধতির নাম আগে শুনছো বাট ব্যবহার করা হয় নাই। সিজিএস এর ফুল মিনিংটা কি জানো ছিল? সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। আর লিটার অ্যাটমসফিয়ার নতুন একটা পদ্ধতি, এবং এই পদ্ধতিটা কীরকম একটু শুনে রাখো। বিভিন্ন ছোট ছোট ব্যবসায়ীরা তাদের নিজেদের হিসাব নিকাশের সুবিধার্থে কিছু একক বানায় নেন নিজেরা। যেমন ধরো জমি জমার হিসাব যারা করে, আব্বু আম্মু দেখবে প্রায়ই কথাবার্তা বলে না, 2 শতক জমি আব্বুর কাছ থেকে পাইছি, আমার ওইখানে 60 শতক জমি আছে। এই যে শতক, কাঠা, বিঘা, এগুলা কি এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক? তুমি যদি আব্বু আম্মুর কথার মাঝখানে যাই বা আমার ঢুকাই দিয়ে বলো, আচ্ছা তোমরা মিটার স্কোয়ার দিয়ে কেন কথা বলো না? একটা যে থাপ্পড় পড়বে এখানে, এই পাশের দাঁতগুলো সব পড়ে যাবে, ভাত খাতে কষ্ট হবে খুব। এই কথা বললো না, এই কথা খবরদার বললো না। আমি একবার খাইছিলাম যে মিটার স্কোয়ার দিয়ে কেন ক্ষেত্রফল মাপে না, মামার সামনে যেয়ে বলছিলাম। আসো এবার ঘটনা হচ্ছে আম্মুর আর মামার আলোচনা, তার মধ্যে বলছি আরে থাপ্পড় যে বাবা ব্যথা এখনো আছে। এখন শোনো, সেই ঘটনাটা হচ্ছে তাহলে লিটার অ্যাটমসফিয়ার নতুন একটা পদ্ধতি। তারপরে ও স্বর্ণকাররা কি করে, ওই যে রতি, ভরি, আরও কি কি জানি আছে না, ওইগুলা কি ওই ভরের একক। তো ওই ভরের এককটা তো এসআই পদ্ধতির না। তো ওইটা কেন তারা করছে, ওইটা তাদের মাপামাপি সুবিধার্থে তারা করে নিছে। সো লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিটা এরকম একটা পদ্ধতি যেটা কারা বানাইছে জানো? রসায়নের বলদেরা, রসায়নের বলদেরা বানাইছে। এই বলদেরা হিসাব নিকাশের নিজেকেও সুবিধার্থে এটা বানায় নিছে। তার মানে এই পদ্ধতিতে সব রাশির একক থাকবে না। এটা কি তোমরা বোঝো? বোঝো নাই? মানে কি? আচ্ছা ধরে নাও আমি একজন বাঙ্গি ব্যবসায়ী, প্রতি বছর আমার কাছে কিছু কষি কষি ছোট ছোট বাঙ্গি আসে। হ্যাঁ, এই যে তোমরা আসছো, আমি 2 বছর 1.5 বছর ধরে এই বাঙ্গিতে সার দেই, আলো দেই, পানি দেই, থাপ্পড় দেই, সরি থাপ্পড়ের কথা বলা যাবে না, এগুলো দেই, দিয়ে তাদেরকে বড় করার চেষ্টা করি। যেটা যত বড় হইতে পারে তাকে তত ভালো বিশ্ববিদ্যালয়ে নিয়ে বেঁচে দিই। বুয়েটে যেয়ে বলি স্যার এই বাঙ্গিগুলো খুব ভালো স্যার, হ্যাঁ আমি বানাইছি, আপনি কান মিষ্টি আছে। যেটা একটু গরু, তাকে আর একটা ভার্সিটিতে নেই, এরকম আর কি। সো আমি বাঙ্গি ব্যবসায়ী। এখন ঘটনা হচ্ছে, তো এই বাঙ্গির ব্যবসায় আমার কি কি লাগে? আমার ভর মাপা লাগে, আমার উচ্চতা মাপা লাগে। এখন ভাবো তো, বাস্তবে যদি আমি বাঙ্গির ব্যবসায়ী হইতাম তাহলে আমার বাঙ্গিগুলোর উচ্চতা আমি কি দিয়ে মাপবো? মিটার দিয়ে মাপবো? বলো তো। এই যে 1 মিটার মানে তোমাদের মনে আছে গত ক্লাসে দেখাইছিলাম এত বড় একটা জিনিস, কোনো বাঙ্গি আছে নাকি এত বড়? এটা তো নাই। তাহলে আমার বাঙ্গি মাপার জন্য হয়তো বা ফিট একক নেওয়াটা ভালো হবে। এই যে দেখো এইটুকু 1 ফিট, তাহলে কিছু বাঙ্গি হবে আমার 1 ফিট, 1.25 ফিট, 1.5 ফিট, এরকম তো যাবে। তার মানে আমি বাঙ্গি পদ্ধতির জন্য, বাঙ্গি ব্যবসায়ীর যে পদ্ধতি
এককের, তার জন্য সে দৈর্ঘ্যের একক নির্বাচন করলো হচ্ছে ফিট বা ফুট। সে ভরের একক মাপার জন্য তাহলে এফপিএস এর কাছে যখন আবার যাবে, এফপিএস পদ্ধতি ভর মাপে কি দিয়ে বলেন তো? কিন্তু পাউন্ড দিয়ে মাপলে তো বাংলাদেশের মানুষজন আর আমার কথা বুঝবে না, কারণ পাউন্ডে তোকে অভ্যস্ত না। তোরা কি বুঝছিস আমার কথা? জি ভাইয়া। তাহলে বাধ্য হয়ে আমাকে আবার যেতে হলো কোথায় বলতো? এসআই পদ্ধতির দোকানে। ভাই তোমার ভরের এককটা একটু লাগবে, আমার একটু হিসাবে সুবিধা হবে। তাহলে আমার যে পদ্ধতিটা দাঁড়াচ্ছে বাঙ্গি পদ্ধতি, বাঙ্গি ব্যবসায়ীর এককের পদ্ধতি, সেই ক্ষেত্রে আমার ভরের এককটা আসছে কিন্তু এসআইয়ের কাছ থেকে, বাট দৈর্ঘ্যের এককটা আনছি কিন্তু আমি এফপিএস এর কাছ থেকে, কারণ আমার সুবিধা হচ্ছে এতেই। তোমরা বোঝো নাই? এখন আমার যে পদ্ধতিটা দাঁড়াইলো, সেই পদ্ধতি ধরো তোমাদের মধ্যেকার একজন, কারে নিব, কাকে নেওয়া যায়, ধরো মেজবা আমাদের, এই মুহসিন বেটা মাইক অফ কর, তোর পাশে তোর বাচ্চাটা কান্দে। মেজবা, আবু মুরতারেশ মেজবা, ওর নামটা কঠিন। মেজবা একজন ধরো বিশ্ববিখ্যাত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, হাঙ্গেরি থেকে বিমানে চড়ে বাংলাদেশে আসছে, এসে আমাকে বলছে, আচ্ছা আরিফ সাহেব, শুনলাম আপনার বাঙ্গি পদ্ধতির এককটা দেশে বিদেশে খুব সুনাম কুড়িয়েছে, তো আমি আপনার এককটা নিয়ে যেতে চাই হাঙ্গেরিতে, আমরা হিসাব নিকাশ করব। আমি বললাম হাঙ্গেরিতে করো আর ভাঙ্গারির দোকানে করো, আমার কোনো সমস্যা নেই, যা আছে একক দিয়ে যাবে, এই একক দিয়ে দে ওকে। ও নিয়ে গেল। হাঙ্গেরি থেকে আমাকে 2 মাস পরে ফোন দিছে, হ্যালো, হ্যাঁ আচ্ছা আপনার পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক কি? আমি কি বলছি জানো? আপনি তাড়াতাড়ি বাংলাদেশে আসেন, আমার কাছে দেখে যান তড়িৎ প্রবাহের একক কি। হ্যাঁ আসেন। আসার পরে আমি ওকে বাঙ্গি দি ফিডায় মারি ফেলছি। কেন বুঝিস? আমি একজন বাঙ্গি ব্যবসায়ী, আমার তড়িৎ প্রবাহ কি মাপা লাগছে জীবনে কোনোদিন? যে আমার এই বাঙ্গির কারেন্ট কত, এটা তো মাপা লাগে নাই। সো তাহলে আমার পদ্ধতিতে আসলে তড়িৎ প্রবাহের একক, দীপন তীব্রতার একক এগুলো নাই। তোরা কি বুঝিস নাই আমার কথা? ওগুলো আমার লাগে নাই, তাই আমি সেট করি নাই। ব্যাপারটা এরকম। লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিটা হচ্ছে কেমিস্টদের নিজেদের হিসাবের সুবিধার্থে বানানো একটা পদ্ধতি, যে পদ্ধতিতে সব রাশির একক থাকবে না। এটা রসায়নবিদদের পিওর কেমিস্ট্রির কাজে যেসব জিনিস লাগে, যেসব রাশি লাগে, ওই রাশিগুলোর একক আছে। কেউ বোঝে না? এই কারণেই দেখবা এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এই পদ্ধতিতে যে কোনো রাশির একক বাইর করা যায়। কেন জানো? ওই যে তোমরা 9-10-এ পড়ছিলা ফিজিক্সে, মৌলিক 7টা রাশি আছে না? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা পড়ছিলা, মনে আছে? ওই 7টা রাশির একক ওই পদ্ধতির আগেই বানায় ফেলছে। এই এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি এর আগেই বানায় রাখছে। যেহেতু ওই মৌলিক 7টা রাশি বানায় রাখছে, তার মানে এবার ওইগুলোকে কম্বাইন করে, যোগ বিয়োগ গুণ ভাগ করে নতুন নতুন রাশির একক তারা বানাইতে পারে। কিন্তু লিটার অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে এটা সম্ভব না, বিকজ লিটার অ্যাটমসফিয়ার ইজ সো স্পেসিফাইড অ্যান্ড ফোকাসড অন কেমিক্যাল থিংস। ওইটা দিয়ে এত রাশির একক বের করা যাবে না। কেউ বোঝে না? একজন বুঝছে? এত জ্ঞানী আমার কাছে বসে আছে। আচ্ছা এবার আসো তাহলে। যাই হোক, লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে আমাকে একটু বলো 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 কি হবে? চাপের একক কি হবে? নামের মধ্যে তো বসে আছে অ্যাটমসফিয়ার, তাহলে তো কমন সেন্স ভাই, এটা অ্যাটমসফিয়ার হবে। এখন আমি এটাকে বা দিয়ে একটা কথা বলতে চাই। বলো তো কি বলা যায় অ্যাটমসফিয়ারকে? আবার কি বলা যায়? গতদিন দেখাইছিলাম যত অ্যাটমসফিয়ার তত বার হয়, মনে আছে আপনাদের? তার মানে এটা বলা যায়। গতদিন না তোমাদের ক্লাসে একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম সম্ভবত, আমি একটু বলে দিই, পরে ইংলিশ ভার্সনের ক্লাসে আমি নিতে যেয়ে মনে পড়ছিল। গতদিন কি লেখাইছিলাম একটু মনে করে বলেন তো? 1 অ্যাটমসফিয়ার মানে কত? 760 মিলিমিটার মার্কারি প্রেশার। 76 কি হবে? সেন্টিমিটার মার্কারি প্রেশার। আবার 0.76 মিটার মার্কারি প্রেশার। মনে পড়ে? প্যাসকেলে গেলে কত হয়? 101 প্যাসকেল। আচ্ছা 101.325 কি হবে? কিলো প্যাসকেল। বারে গেলে কত হয়? 1.01325, এত বার। এটাকে আমরা কি বলছিলাম? অলমোস্ট 1 বার। এখানে একটা কথা বলতে ভুলে গেছিলাম, নাকি বলছিলাম মনে নাই। এইটা মানেই হচ্ছে 760 টর। এটা কি বলছিলাম? ও তাইলে তোদের ব্যাচে বলছি, তাহলে ইংলিশ ভার্সনের ক্লাসে ভুলে গেছি, যে কোনো একটাতে ভুলে গেছি। লাস্টে আমি রাতের বেলা যখন স্লাইড দেখছি তখন মনে পড়ছে যে কি এটা তো বলি নাই। আচ্ছা হইলো, যাই হোক, সরি। এখন ঘটনা হচ্ছে, আমাকে তাহলে বলো এটা হইলো আয়তনের একক কি হবে বলেন তো এই পদ্ধতিতে? লিটার কিউব। ও লিটার।
আচ্ছা, এটাকে আবার কি লেখা যায় জানো নাকি কেউ? ডেসিমিটার কিউব। ডেসিমিটার কিউব। মনে পড়ে যত লিটার তত ডেসিমিটার কিউব ছিল? আচ্ছা, এবার আমাকে একটু বলেন বন্ধুরা, সেটা হলো এই দুইটা তো দেখলাম, আর এর মান এখানে কত হবে জানো? এটা হবে হচ্ছে 0.0821, এককটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এখন এই মান কিভাবে আসছে সব দেখতে পারবা, টেনশনের কিছু নাই, আস্তে আস্তে এই অধ্যায়টা কাজই করবে এই আর এর মান নিয়ে। সো প্রমাণ পেয়ে যাবো, আমি আপাতত জাস্ট মানগুলো লিখে দিচ্ছি। ওকে, সো এইটা হয়ে গেল আমাদের। তারপরে বলেন আমাকে একটু, ভরের একক এখানে কি নিবে ভাবো তো কেমিস্টরা? গ্রাম। গ্রাম। তারা ছোট ছোট ভর নিয়ে কাজ করে গ্রামে। আর ছোটোবেলা থেকেও তো তোমাদের কেমিস্ট্রিতে দেখে অভ্যাস যে ধরো অক্সিজেন আণবিক ভর 32, এইগুলো যে আমরা বলি এগুলো কোন এককে বলি? এগুলো আলটিমেটলি কিন্তু গ্রাম এককে। আণবিক ভরের কোনো একক নাই, বাট আলটিমেটলি এটা দোজ থিংস ট্রান্সলেট টু গ্রাম ইউনিট বেসিক্যালি। আচ্ছা, তারপরে আমাকে এবার বলেন এটা কি কাজ বা শক্তির একক কী হবে বলো তো? লিটার অ্যাটমসফিয়ার। হবে না। হ্যাঁ, ভাই আপনি ওই যে জুল আর এর মানে জুলের বদলে এটা লিখছিলেন। তুই এগুলা কোথায় দেখছস, কোথা থেকে শিখছস? হ্যাঁ, আচ্ছা আপনি আর এর মধ্যে জুলের বদলে লিটার অ্যাটমসফিয়ার লিখলেন, এটা ঠিক আছে। ওকে, একটু মনোযোগ দিয়ে শোনো। এই যে কাজ বা শক্তি, এটা আসলে পিওর কেমিস্ট্রি এটা নিয়ে ডিল করে না অনেস্টলি স্পিকিং। সো এই জিনিসগুলোর হিসাবের জন্য আমরা তখন বাধ্য হয়ে চলে যাই লিটার অ্যাটমসফিয়ার ছেড়ে এসআইয়ের মধ্যে। অর্থাৎ সত্যি কথা বলতে কাজ বা শক্তির একক লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে নাই, কিন্তু এই জিনিসটা আমার হ্যাঁ কেমিস্ট্রির আলোচনা এটা না, আসলে এইগুলোর আলোচনার জন্য আমরা ফিজিক্সের সহযোগিতা নেই, ঠিক আছে? খুব সহজে এটা করা যায়। তো বাট এই জিনিসটা বছরখানিক আগে আমার মাথায় আসে, মানে বছরখানিক মানে তাও অনেক বছর। তো তখন আমি একটা মজার ক্যালকুলেশন শেখানো শুরু করি, আমার নিজের অবজারভেশনে ধরা পড়ে আর কি। একটা ব্যাপার খেয়াল করো, এইটাও আর এর মান, এটাও কি আর এর মান না? সো সেই ক্ষেত্রে বুঝতেছিস তোরা? জি ভাই। সেই ক্ষেত্রে দেখেন আর জিনিসটা কি আপনি যদি নাও বোঝেন, বাট আমি কি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে দাঁড়াও, আমি কি একটা কথা বলতে পারি যে 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে আর এর ভ্যালু, সেইটাই হচ্ছে আবার ইকুয়াল টু 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা কি বলা যায়? জি ভাইয়া বলা যায়। সবই তো আর এর মান, পার মোল পার কেলভিন। এখন একটা কাজ করো, বোথ সাইডে তুমি কিছু কাটাকাটি করো, পার মোল পার কেলভিন, পার মোল পার কেলভিন কাটলো, তাহলে তুমি কি টের পাচ্ছ যে তোমার এখানে কি থাকতেছে? 8.314 জুল, এইটা ইকুয়াল টু কি থাকে? এত লিটার অ্যাটমসফিয়ার থাকে না? তার মানে বুঝেন যে ভাই জুল দিয়ে এখানে যে কাজটা করতেছে, কাজ বুঝাচ্ছে, এখানে আসলে লিটার অ্যাটমসফিয়ার দিয়ে ওই কাজটা করতেছে। তার মানে লিটার অ্যাটমসফিয়ার হচ্ছে কাজের একক, বুঝেছো? এটা কি অ্যাকুরেট? হ্যাঁ, এটা কি অ্যাকুরেট একদম? অ্যাকুরেট একদম। তাহলে ক্লাসের প্রথম অংশে তুমি কোথায় ছিলা? এতক্ষণ কি আলোচনা হইলো? মানের অ্যাকুরেসিতে কি আসে যায়? এই আলোচনাগুলোতে কি বুঝাইলাম এতক্ষণ? বোঝো নাই বন্ধু? তুমি তো আবার হা করে চাই আছো আমার দিকে। এককের কথা বলছি। মানে অ্যাকুরেসিতে কি আসে যায়? কনসেপ্টের তো কোনো ভুল নাই, দুইটাই তো আর এর মান। আচ্ছা তোরা আমাকে একটা কথা বল, ধর কে করলি প্রশ্নটা, নাম কি? মাহির। ধরো মাহির যে পড়ার টেবিলে বসে পড়ে, ওই পড়ার টেবিলের দৈর্ঘ্য মাপার জন্য আমি 2 দল বিজ্ঞানী পাঠাইছি যে তোরা দেখতো টেবিলের লেন্থ কত। একদল বিজ্ঞানী আমাকে রিপোর্ট দিল, যে সার্টিফিকেট দিয়ে গেছে আমার কাছে, যে লেন্থটা হচ্ছে ধরো বলছে 2 মিটার। আর একদল বিজ্ঞানী যে আমার কাছে রিপোর্ট দিছে, ভাই এটা হচ্ছে 5 হাত। বোঝো না? দুইটাই কি এল এর মান দিছে না আমার কাছে? তার মানে আমি যদি এবার এই দুটাকে ইকুয়েট করে দেই, তাহলে আমি কি পাবো জানো? প্রতি মিটার মানে কত হাত, বা প্রতি হাত মানে কত মিটার। আই ক্যান রিলেট ইন দোজ টু ইউনিটস, দ্যাটস ইট। এই কনসেপ্টটা কাজে লাগাও। এখন কতটা সূক্ষ্ম হয়েছে মান, অ্যাকুরেট কিনা, এ তো ফালতু প্রশ্ন। এ গরুটা বোঝে না, অশিক্ষিত। কিন্তু ভাইয়া ওখানে তো 8.314 ছিল আর নিচে 0.0821, তাহলে এই দুইটা মান আপনি কি করে কাটবেন? যদি কাটবো না, এখানেও তো একই জিনিসই থাকতেছে। আরে পাগল, আমার কাটার দরকার কি? দেখ না, তুই এখানে কি লিখবি জানিস? তুই বলবি 2 মিটার ইকুয়াল টু কি বলেন তো? 5 হাত। তারপরে বলবো অতএব 1 মিটারে কত হাত?
তুমি হিসাবটা পেয়ে গেলা, মিটার আর হাতের মধ্যে সম্পর্কটা কি কেউ বোঝে না? জি ভাই কতিপয় অশিক্ষিত নিয়ে বসে আছি আমি এইখানে, তুমি পাইতে পারো না? হ্যাঁ, সম্পর্ক বাইর করতেছি আমরা। 1 জুল মানে আমি কি বলতে পারবো এখানে যে 1 জুল মানে কত লিটার অ্যাটমসফিয়ার, এই হিসাবে তো বলে দেওয়া যায়। বুঝছস তো? মোট কথা এইটা বোঝো যে আসলে লিটার অ্যাটমসফিয়ারটা হচ্ছে কাজের একক। কিভাবে বুঝলাম? এই যে দেখেন রহমান সাহেব, আপনি দেখলে বুঝবেন, জুল দিয়ে এরা কাজ করে, জুল দিয়ে কাজ মাপে। পারমোল পার কেলভিন, এখানেও তো পারমোল পার কেলভিন ছিল। জুল দিয়ে ওরা কাজ মাপে, ওই একই কাজটা এখানে মানে একই হিসাবটা এখানে কি দিয়ে করে বলেন তো? লিটার অ্যাটমসফিয়ার দিয়ে করে। তার মানে লিটার অ্যাটমসফিয়ারটা হচ্ছে এই পদ্ধতিতে কাজের একক, যেটা এসআই পদ্ধতিতে ছিল জুল। সেম জিনিস, সেম জিনিস। সো তাহলে এইটা হচ্ছে তোমার কাজের একক হবে লিটার অ্যাটমসফিয়ার। তোমরা কি বুঝেছো আমার কথা? তবে ব্যাপারটা একটু বোঝো, এই বস্তুটা আমি বছরখানিক আগে, অনেস্টলি স্পিকিং, আল্লাহর কসম, এটা নিয়ে কেউ অনেকে অনেক কথা বলবে, ডাজন্ট ম্যাটার, অনেস্টলি স্পিকিং, এই বস্তু বছরখানিক আগে আমি চিন্তা ভাবনা করে বাইর করার পরে অনেক দিন ক্লাসে দেখাইছি তো, এই বস্তুটা এখন শুধু বইয়ের মধ্যে ঢোকে নাই, বস্তুটা এখন বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন পর্যন্ত সচরাচর আসতেছে। সো দ্যাটস ভেরি অ্যামেজিং, যে শিখে রাখো, এটা কিন্তু দ্রুম করে চলে আসবে। বাট অনেস্টলি স্পিকিং, লিটার অ্যাটমসফিয়ার বলে কোনো একক আন্তর্জাতিকভাবে প্রচলিত না। সো তুমি যদি ধরো এই যে তুমি কোনো একটা কিছু দৈর্ঘ্য আন্তর্জাতিক কোনো এক জায়গায় লেখলা 36 হাত, 5 হাত পাকা লুঙ্গি, মানে কি? হাত 5 হাত পাকা লুঙ্গি, সরি পাকা 5 হাত লুঙ্গি, মানে এর মানে কি? পাকা হাত আর কাঁচা হাত আবার কি? এগুলো বলবা না, এগুলো ইউজ করবা না। সো একইভাবে লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতি আমরা কিন্তু ইউজ করব না। আমরা, আপনারা কি বুঝছেন আমার কথা? মানে এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো পদ্ধতি না। কেউ বোঝে না? দেশীয় পদ্ধতিও না, মানে ওটা আমি ব্যবহার করছি, ওইখান থেকে কোনো একভাবে গুতায় গাতায় বইতে ঢুকছে, বই থেকে এখন আবার ভর্তি পরীক্ষা আসতেছে, বাট এটা আন্তর্জাতিকভাবে কেউ ইউজ করে না আর কি। ওকে, এবার বলেন তো দৈর্ঘ্য বা সরণের একক কি হবে? দৈর্ঘ্য বা সরণের একক কেমিস্ট্রিতে লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে সেন্টিমিটার, কারণ আমরা খুব ছোট ছোট একক নিয়ে কাজ করবো নাকি? লাগবে না। আচ্ছা, লাগবে না বলতে কি, আমরা এই জিনিসটাও কেমিস্ট্রির আসলে আলোচ্য এরকম কোনো বিষয় না। সো এটা যদি কখনো প্রয়োজন পড়ে, আমরা দৌড় দিয়ে কোথায় চলে যাব? ফিজিক্স ভাইয়ের কাছে, যে ভাইয়া তোমরা কি দিয়ে মাপো, তোমাদের হিসাব করি। আচ্ছা, কিন্তু এখানেও একটা চালাকি করা যায়, সেটা হচ্ছে কি বলতো? চাইলে হিসাব করে বের করা যায় যে এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী হবে। ওই হিসাবটাও আমি দেখাই ক্লাসে। ওইটা সাধ্যের পছন্দ নেই বলে নেয় নাই, নাকি কী হয়েছে আমি জানি না, নাকি ওই হিসাব তারা বোঝে নাই। বলো, ডেসিমিটার। ডেসিমিটার। এইখানে হওয়া উচিত এমন কিছু একটা যেটাকে ঘন করলে, ঘন মানে বুঝো তো, কিউব করলে আসলে কি পাওয়া যাবে বলেন তো? আয়তনের একক পাওয়া যাবে। বোঝো নাই? এই যে দেখেন, এইখানকার একক আমাদের কি ছিল? এইখানকার একক আমাদের কি ছিল? মিটার, দৈর্ঘ্যের একক। ওই মিটারটাকে যখন তুমি কিউব করো, দেন ইউ ফাইন্ড মিটার কিউব। বুঝেছো? সো এইখানে তাহলে এমন কি বসাইলে সেটাকে কিউব করলে লিটারে আসবে বা ডেসিমিটার কিউবে আসবে, সেটার হিসাবটা হওয়া উচিত এরকম: লিটার টু দি পাওয়ার 1/3 বা লেখা উচিত ডেসিমিটার। তোমরা মনে হয় আমার কথা বোঝো নাই। লিটার টু দি পাওয়ার 1/3 কেন লিখছি বুঝছো? ওটাকে কিউব করলে দেখো লিটার আসবে। এই যে এককটা আমার অতি মেধার ফলাফল, হাস্যকর একটা ব্যাপার। লিটার টু দি পাওয়ার 1/3 জীবনে দেখছো এই জিনিস? হাস্যকর একটা ব্যাপার। এগুলো কিন্তু লেখা যাবে না পরীক্ষার খাতায়, এই জন্য আমি এগুলোকে বক্স করে দিচ্ছি যে ডোন্ট ইউজ দিস থিংস। বাট জেনে রাখো গাণিতিক হিসাবটা এরকম আসলে। ওকে, এখন বলো আমাকে ঘনত্বের একক কি হবে? ঘনত্ব, গ্রাম পার সিসি। আচ্ছা, এইটার এককটা হওয়া উচিত, প্রথম কথা ভরের একক বাই আয়তনের একক। ভরের একক আমরা কি ইউজ করি বলেন? গ্রাম। পার লিটার হওয়া উচিত না? গ্রাম পার লিটার, অথবা বলতে পারো গ্রাম পার ডেসিমিটার কিউব। সো লিটার আমরা সচরাচর ব্যবহার করবো আর কি। আচ্ছা, বেগের একক কি হবে এখানে? বেগের একক লাগবে না। নাই। যেহেতু দৈর্ঘ্যের একক এখানে আমরা পাচ্ছি না, তাহলে আমরা এখানে তো আসলে বেগের এককও ওইভাবে পাবো না। তবে ওই যে আরিফ ভাই টেকনোলজিতে একটা হিসাব করে বের করা যাবে। বলো সেই হিসাবটা কি আসবে? ডেসিমিটার পার সেকেন্ড। তবে এখানে আবার হিসাবে গ্যাঞ্জামও আছে, সেই গ্যাঞ্জাম কি নিজেরা গুতাগাতি করে হিসাব করে বের করবা, দেখবা যে গ্যাঞ্জাম আছে। আচ্ছা, তারপরে বলো বলের একক কি হবে আমাদের? বল, বল গ্রাম ডেসিমিটার। গ্রাম ডেসিমিটার। গ্রাম ডেসিমিটার সেকেন্ড পার। হিসাবটা কি দেখো, গ্রাম লিখবো আমরা, মিটারের জায়গায় কি লিখে দিব?
ডেসিমিটার, ওইখানে আবার লিখবো সেকেন্ড টু দি পাওয়ার -2। বাট এই সবুজ বাক্স দেওয়া এই ঘরগুলো বুঝছো তো কি? এইসব হিসাব যদি করতে হয় কখনো, আমরা লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে থাকবো না, আমরা দৌড় দিয়ে চলে যাবো কোথায়? এসআই পদ্ধতিতে। অথবা তুমি চাইলে সিজিএস এ যাইতে পারো। এই পদ্ধতিগুলোতে করলে মানুষ চিনবে না কি মান লেখছে, কি এককে আল্লাহ মাহবুদ জানে। ওকে, বাট গাণিতিক হিসাবে করলে এককগুলো এরকম আসবে, তাই দেখাই দিলাম আর কি। ওকে, এবার আমাকে বলো কয়টা বাজে দেখছো? ঘড়ি দেখো কয়টা বাজে, কতক্ষণ লাগে। তাও তোমাদের সাথে অনেক ফাস্ট হয়েছে কেন? ওই যে মেয়েটা বলতে পারছে অনেকগুলা। কে জানো নাম কি? রাইসা, জান্নাত। জান্নাত অনেকগুলো। এই তুই এগুলা কইতে দেখছস? তুই শিওর আমার আগে স্লাইড থেকেই দেখছি, আপনার স্লাইড থেকেই বুঝছি। কোন কোন ক্লাসের? 26 ব্যাচের? না ভাইয়া, তাহলে কাল 7 ব্যাচে। তোদের কালকে যে স্লাইড দিছি তার মধ্যে এগুলো রাখি নাই তো আমি, নাকি এগুলো সহ দিয়ে দিছিলাম? না ভাইয়া, ভিডিওর মধ্যে একটা আর এর মান থেকে পাইছি। কি? ওই আপনি আর এর মান লিখলেন, লিটার অ্যাটমসফিয়ার রেখে। ও আচ্ছা, ওকে। যাই হোক, ও অনেকগুলো পারছে বলে, তা নাহলে এগুলো তোদের সাথে ভাইবা চিন্তা আলোচনা করতে গেলে অনেক সময় লাগতো। এইগুলো নিয়ে আমার আগেকার ভিডিওগুলো দেখি অনেক টাইম লাগছে এগুলো করতে। ওকে, যাই হোক, এবার বলেন সিজিএস পদ্ধতিতে আসি আমরা এবার। সিজিএস বলেন, সিজিএস পদ্ধতিতে চাপের একক কী হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি কী হবে? আচ্ছা, নিউটন তো হবে না, এটা বোঝা উচিত। আচ্ছা বাদ দাও, এটা বাদ দাও, পরে যেটা পারবা না স্কিপ করবা। এই অভ্যাসটা নিজের মধ্যে নিয়ে আসো। আয়তনের একক কী হবে বলেন? এটা তো সহজ। সিসি সেন্টিমিটার কিউব, বা কি লিখবো? সিসি লিখবো, বা আরও একটা জিনিস কি লেখা যায় বলেন? হেস, কইতে পারে না। গতদিন না আমরা করলাম, এরে গরু রে, এই বেটা তিনটা জিনিস একই ছিল না? সিসি, সেন্টিমিটার কিউব আর মিলিলিটার। সব ভুলে গেলে তো হবে না বাবা। এই তিনটা জিনিস একই ছিল। তাপমাত্রার একক কেলভিন, মোল সংখ্যার একক মোল। তারপরে বলেন আর এর মান কত হবে জানেন? এখানে আর এর মানটা হবে হচ্ছে 8.314 ইন্টু 10⁻⁷ আর্গ পার মোল পার কেলভিন। এটার উচ্চারণ কি বলছি? হ্যাঁ বলো, কি প্রশ্ন? একটু দাঁড়া। সিজিএস কোনো একক না, আমি গতকালকেও বারবার করে বলছি। সিজিএস একটা পদ্ধতি, এসআই কোনো একক না। এসআই একটা কি পদ্ধতি। আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিক, অথবা তোদেরকে ক্ষমতা দিক, বাংলাদেশের সব ফিজিক্স টিচারদেরকে একসাথে বসায়া পড়ানোর, যে এসআই কোনো এককের নাম না, এসআই একটা পদ্ধতির নাম। দ্যাটস আ সিস্টেম। ঠিক আছে? আমার দেখে খুব কষ্ট লাগে, ইংলিশ বইতে মানে ইংলিশ লেখছে একভাবে, ওই বইতে বাংলা ট্রান্সলেট করছে, ওইখানে লিখতেছে বারবার এসআই একক। এসআই কোনো একক না, কেজি, মিটার এগুলো হচ্ছে একক। এই এককগুলো একত্রিত করলে একটা পদ্ধতি দাঁড়ায়, এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতি। হ্যাঁ বলো এবার, প্রশ্নটা কি? সিজিএস পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে যে হচ্ছে মিলিলিটার লিখেছেন আয়তনের একক, ওইটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারে লেখা যায় না? না, মিলিলিটার তো ছোট, মানে মিলিলিটারটা আসলে লিটারেরই একটা সাব ইউনিট, মানে লিটারের 1000 ভাগের 1 ভাগ। গতদিন দেখাইছিলাম না সাব ইউনিট সুপার ইউনিট। সো ব্যাপারটা ওইরকম। মিলিলিটার খুবই ছোট একটা জিনিস। মিলিলিটারের 1000 টাইমস যেটা, 1000 গুণ বড় যেটা, ওইটাকে আমরা লিটার অ্যাটমসফিয়ারের আয়তনের একক হিসাবে নিছি। সো আমরা মিলিলিটার দিয়ে মাপবো না, এখানে আমরা মাপবো হচ্ছে লিটার এককে। বুঝতে পারছো কি বন্ধু? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে বন্ধু, তাহলে দেখো এটা হচ্ছে 8.314 ইন্টু 10⁻⁷ আর্গ পার মোল পার কেলভিন। এইটার উচ্চারণটা হচ্ছে আর্গ, ERG। এই যে বানানটা আমি বাংলায় লিখে দিই আর্গ। এইটাকে অনেক অশিক্ষিত গরুরা কয় আর্জ না, আর্গ। ওকে, সো এবার আমাকে বলো ভরের একক কি হবে এখানে? ওরে বাবা, কার মাইক মুখের কাছে নিয়ে ফু ফু করে বাতাস দেয়। শক্তি বা কাজের একক কি হবে এখানে? এখনো ধরতে পারো নাই বন্ধু। এটা আসলে আর্গ হবে। এখন তোমরা যারা বুঝতেছো না বা খোলাসা না, আমি তাদেরকে বলি, কয়েকভাবে প্রমাণ দেখাই। দেখো, প্রথম প্রমাণটা হচ্ছে এই যে এই টেকনোলজি, যে ওরা যেটাকে জুল দিয়ে কাজ করে, এরা সেটাকে লিটার অ্যাটমসফিয়ার দিয়ে কাজ করে, আর এরা সেটাকে কি দিয়ে করতেছে দেখছেন? আর্গ দিয়ে। বাকি জিনিস তো একই আছে, পার মোল পার কেলভিন সব জায়গাতে একই না, সবই তো আর এর মান। বুঝছিস কি বাবা আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে একটু শোনো, এইটা দিয়ে একটু বোঝো। এই যে জুল একটা কিসের নাম আসলে বলো তো? মানে জুল কিসের নাম? বিজ্ঞানীর নাম। একজন বিজ্ঞানীর নাম। এটা হচ্ছে একেবারে কড়া সত্যি কথা, একটা বিজ্ঞানীর নাম, এটা বেড়ার নাম। তো এইটা তুমি কি করতে ব্যবহার করতেছো? সেটা হচ্ছে বড় বড় দুইটা একক,
বলতে ভালো লাগতেছে না, নিউটন মিটার শুনতে ভালো লাগে না, এই কারণে ছোট একটা নাম দিছে। এই আর্গ নামটাও একই, একটা ছোট করার জন্য নাম দিছে। ওই আর্গ মানে তাহলে কি, একটু ভেঙে বলেন তো এটার মানে আসলে কি ছিল, বলেন। এনআইসি আরে গরুর দল, বিজ্ঞানের নাম। ওহ যন্ত্রণা। আচ্ছা থাক, বাদ দে, পরে আসবো। দৈর্ঘ্য বা স্মরণের একক বলেন তাড়াতাড়ি। সেন্টিমিটার। সেন্টিমিটার। ওকে বস, বলেন এবার ঘনত্বের একক কি হবে এখানে? গ্রাম পার সিসি বা গ্রাম পার সেন্টিমিটার কিউব হইলো, বা গ্রাম পার মিলিলিটারও বলা যাবে এখানে, তাই না? আচ্ছা তারপরে বলেন বেগের একক কি হবে আমাদের এখানে? সেন্টিমিটার পার সেকেন্ড। সেকেন্ড। বলের একক কি হবে এখানে? টেনটেনা। সেন্টিমিটার পার সেকেন্ড। গ্রাম বল কি? সেন্টিমিটার গ্রাম সেন্টিমিটার সেকেন্ড পার সেকেন্ড স্কোয়ার। তোমরা কি বুঝতেছো কেমনে বলতেছি? ওই যে উপরটা দেখে দেখে বলে দিতে হবে আর কি। আচ্ছা এই জিনিসটাকে সংক্ষেপে কি বলে আপনারা শুনছেন 9-10-এ? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে সংক্ষেপে কি বলে? ওইখানে একটা বিজ্ঞানী না একটা শব্দ লাগায় দেয় আর কি, সেই এইটাকে কি বলে? ডিওয়াই ডাইন, ডাইন ডিওয়াইএন ডাইন। আচ্ছা এই ডাইন শব্দটা আসে কোত্থেকে জানো? এটা কোনো বিজ্ঞানীর নাম? বিজ্ঞানী ডাইনের মতে এটা কি কোনো বিজ্ঞানীর নাম? হ্যাঁ ডাইনামাইটের মতো লাগে। ডায়নামাইটের মতো লাগে। আরে কি বিপদ। আচ্ছা এই জিনিসটা আসছে হচ্ছে কোত্থেকে আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। তোমরা একটু আমাকে বলো তো, এই ডাইন দিয়ে কি মাপতেছে? বল। নিউটনকে মাপতেছে বলা যাবে না, গরু তো দাদারকে মাপতেছে। বলের একক হচ্ছে কি আমাদের? ডাইন ঠিক করা হয়েছে। কেন করা হয়েছে আমাকে একটু বলেন তো? বলের সংজ্ঞা দিছে কে? বল জিনিসটা কি, এটার ডেফিনেশন দিছে কে? তো নামের আগে আবার বিজ্ঞানী লাগাইও বলদের রে। নিউটন, বিজ্ঞানী নিউটন। তো নিউটন কি বলছে জানো? জানো না? যে বস্তু বা যে বিষয়টা, বস্তু তো না, যে বিষয়টা কোনো একটা বস্তুর মধ্যে কি করে? প্রয়োগ করা হয়। প্রয়োগ করলে তার গতির পরিবর্তন ঘটে বা ঘটাইতে চায়। কেউ বোঝে না? তার গতির পরিবর্তন ঘটায় বা ঘটাইতে চায়। এখন দেখতো এই যে গতি, গতির পরিবর্তন ঘটায়, তাই না? তার মানে এইভাবে বলা যায় ফোর্স ইজ দ্য রিজন, রিজন বানান কেমনে লেখে? REASON, রিজন ফর দ্য চেঞ্জ, চেঞ্জ ইন কি বলো তো? ডায়নামিজম বলা যায়। ডায়নামিজম বুঝো? গতিশীলতা, গতি। কেউ বোঝা না? বুঝছি ভাইয়া। মোশন যেটাকে তোমরা সহজ ইংরেজিতে বলতেছো, নিউটনের আগেকার ভাষাগুলো একটু এরকম কঠিন ছিল আর কি, যে ইট ইজ দ্য রিজন ফর দ্য চেঞ্জ ইন দ্য ডায়নামিজম। ওর মধ্যে যে গতিশীলতার ব্যাপারটা ছিল সেটা হইতে পারে স্থির অথবা চলমান, ডাজন্ট ম্যাটার, অল দোজ থিংস কম্বাইনলি উই উড লাইক টু সে ডায়নামিজম। ওর ওই ডায়নামিজমটা চেঞ্জ করে যে জিনিসটা, যে রাশিটা, সেই রাশিকে মাপবো আমরা যে এককে, সেই এককটার নাম হবে হচ্ছে কি বলেন তো? কেউ বোঝে না আমার কথা? হ্যাঁ, ডায়নামিক মানে গতিশীল বস্তু, ডায়নামিজম মানে তার মধ্যে যে গতির ব্যাপারটা আছে ওইটাকে পরিবর্তন করতেছি যে জিনিসটা দিয়ে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডাইন। হাউ মাচ ডাইন ওয়াজ অ্যাপ্লাইড দেয়ার। দূর গরুরা। বুঝছি ভাইয়া। ডাইন শব্দের উৎপত্তি হচ্ছে এখান থেকে আর কি। এনিওয়ে এখানে আরো মজার মজার কতগুলো ব্যাপার আছে, যে ফিজিক্সের আলোচনায় চলে যাব, দরকার নেই। ওকে, সো এবার দেখেন তাহলে ডাইনের ব্যাপারটা শিখলাম আমরা। বলের একক হচ্ছে ডাইন, ওকে, সিজিএস পদ্ধতিতে। এবার আমাকে একটু বলো তো এখানে, তাহলে এখানে কি হবে যেটা আমি লিখি নাই, আর বলেন। ডাইন সেন্টিমিটার। এইটা হবে হচ্ছে বলের একক ইন্টু স্মরণের একক। তাহলে কি লিখবো? ডাইন ইন্টু সেন্টিমিটার। বুঝেছো? আচ্ছা তারপরে এটা ফাঁকা রেখে আসছিল, তোমাদের তো কিছু মনে নাই, ফোকলা দাঁতে। ডাইন বাই মানে ডাইন পার বল সেন্টিমিটার স্কোয়ার। বোঝো নাই? বলের একক বাই ক্ষেত্রফলের একক, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ডাইন পার সেন্টিমিটার। আপনারা কি বুঝছেন তো সবাই? একটু প্লিজ আমাকে একটু রেসপন্ড করেন। বুঝছেন সবাই? ক্লিয়ার? ওকে, সো দেখো ভাই কত সময় গেল, এবং তাও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা উত্তেজিত 27 হও আর অনুত্তেজিত মরা গরু হও, যেটাই হও, কোনো একভাবে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। হ্যাঁ
কে বললো করতেছি না আব্বা? এই এমকেএস পদ্ধতিরই তো আর এক নাম হচ্ছে এসআই। বোঝো নাই সান্দু? এই বেটা তুই ইতিহাস পড়স নাই? এমকেএস পদ্ধতিটাই তো সারা বিশ্বে অ্যাকসেপ্টেড হয়েছে আন্তর্জাতিক পদ্ধতি হিসাবে, ওইটার জাস্ট নামটা চেঞ্জ করে রাখা হয়েছে হচ্ছে এসআই। আলটিমেটলি একই পদ্ধতি। মনে পড়ছে আপনার? এমকেএস হলো এসআই পদ্ধতির ভিত্তি। ভিত্তি না ভাই, 100% সেম জিনিসই ছিল, কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন। যে আন্তর্জাতিকভাবে প্রচলিত যে এককগুলো ছিল, কেউ করতো সিজিএসএ মাপযোগ, কেউ করতো এফপিএসএ, কেউ করতো এমকেএসএ, এক একজন এক একটা করতো, যার যেটা মন চাইতো। তো পরে সব বিজ্ঞানীরা একসাথে বসছে, সেই আলোচনার সভাপতি কে ছিল জানো? ফেলুদা। কত বড় বেয়াদব হইতে পারে! সেই দিন নাকি আমি ছিলাম, ওই দিন তো আমি স্কুলেই যাই নাই। কি মিটিং করছে কে জানে এটা? হ্যাঁ, ছাগলের দল ফেলুদা ছিল ওই দিন মিটিংয়ে। ওইটা শুনলে তোমাদের ফিজিক্সের ভাইয়াদের মান ইজ্জত চলে যাবে, তারা লজ্জা এগুলো বলে না, ও তারা জানে না বেসিক্যালি সত্যি কথাটা এটা। শোনো, হ্যাঁ তোমরা জানবা, তোমাদেরই মধ্যে থেকে যারা ফিজিক্স টিচার হবা তারাও যায় ওই যে ওই কথাগুলো বলবা না কেন? ওই সত্যি কথাগুলো ফিজিক্সের লোকজনরা, ম্যাথের লোকজনরা বলে না, বলে খালি কেমিস্ট্রির লোকজন। এটা একেবারে সত্যি কথা। কয়েকদিন পরে ভিডিও বানাবো না ইনশাল্লাহ, দেখো না। এখন শোনো, কি যেন বলতেছিলাম, ভুলে গেছি। সেই আলোচনার সভাপতি ছিল তৎকালীন তাবৎ দুনিয়ায় মেনে চলে, সবাই সম্মান করতো একটা বিশেষ বিজ্ঞানী ছিল সে, এবং তিনি মূলত একজন রসায়নবিদ ছিলেন, এবং তিনি যেন তেন রসায়নবিদ ছিলেন না, তাকে বলা হয় আধুনিক রসায়নের জনক অ্যান্টোনিও ল্যাভোয়া। ল্যাভোয়াসিয়ে বলে যাকে তোমরা চিনো। তিনি বলছিলেন হিসাব নিকাশ দেখে যে মামা সবাই শোনো, ফিজিক্সের মামারা, কেমিস্ট্রির সান্দুরা, ম্যাথের ওস্তাদেরা সবাই একটু শোনো আমার কথা, বসো বলি, যতই যা করো এমকেএসটাকে নাও, এটা ভালো হবে, সবার হিসাবের জন্য ভালো হবে, এইটাই চলো আমরা আন্তর্জাতিকভাবে নেই। তো সবাই হাততালি দিল, ওস্তাদ আপনি যেটা বলছেন ওটাই হবে। বুঝেছো যে ফিজিক্সের ভাইয়েরা তোমাদের যে বড়াই করে এসআই একক নিয়ে, এই কেমিস্ট্রির লোকজনরা কিছু পড়ে না, ওইটা বেটা তোর প্রতিষ্ঠা করে দিয়েছে একজন কেমিস্ট, ইতা না থাকলে তোরা সারাদিন মারামারি করতি, সে মারামারির লাঠি এই যে দেখ আরিফের কাছে এনে রাখিয়ে দিচ্ছে যেন আর মারামারি করতে না পারস। ছাগলের দল, বোঝো না কেমিস্টদের কেমনে সম্মান করবা, বলদ। যাই হোক, সো এসআই পদ্ধতি মানেই এমকেএস, বুঝছিস ভাই? কে জানি প্রশ্ন করলো? ওকে, সো ওইখানে চালাকি করা হয়েছিল কি জানিস? একটা চালাকি করা হয়েছিল, এগুলো তো তোরা ইতিহাস না পড়লে বুঝবি না। ওই নামটা কেন চেঞ্জ করছিল? কারণ এর নাম মানে কেমনে বুঝাবো, ধর কেউ কেউ ক্লাস নেয় হচ্ছে গেঞ্জি পরে, কেউ ক্লাস নেয় শার্ট পরে, তাই না? এই যে আরিফ ভাই আবার একটা ফতুয়া স্টাইলে কি একটা ঘোড়ার ডিম পরে ক্লাস নিচ্ছে। এখন ধর আন্তর্জাতিকভাবে ঠিক করা হইলো, এখন থেকে ক্লাস নিতে গেলে এই ঘোড়ার ডিমটা পরে ক্লাস নিতে হবে। এখন এই পোশাকটা নিয়ে না কারো আপত্তি নেই যে হ্যাঁ এই পোশাকটা ভালো পোশাক, এটা পরে ক্লাস নেওয়া সহজ, চাইলে হাতা গুটায় ফেলা যায়, ক্লাস লিখতে সহজ হয়, আবার কথার কথা বললাম আর কি, হাতা ভাঁজ করে ফেলা যায়, ভদ্র সাজা যায়। সো গেঞ্জি টেঞ্জির চেয়ে শার্টের চেয়ে এটা ভালো। কিন্তু এখন সবার আপত্তি কোথায় জানিস? এই আরিফ ভাইয়ের নামটা বলা যাবে না, উনার নামে কেন থাকবে? সো এইটাকে তখন আগে যেটাকে আরিফ ভাই পোশাক হিসাবে চিনতো, এখন জাস্ট নামটা চেঞ্জ করা হয়েছে সো দ্যাট কারো আর পরবর্তীতে আপত্তি না হয়। দ্যাটস ওয়াই আমরা নামটা চেঞ্জ করে রাখছিলাম এসআই, সিস্টেম ইন্টারন্যাশনালে। কেউ বোঝে না? এটা আলটিমেটলি এমকেএসটাকেই সারা দুনিয়া নিছে, নামটা চেঞ্জ করে, আর কিচ্ছু না, কিছুই চেঞ্জ করে নাই। ওকে, যাই হোক, আসো বন্ধুরা, আশা করি বুঝাচ্ছ। এখানে মজার একটা দাগ দিয়ে রাখি, সে দাগটা হচ্ছে কি, এইটাকে যেমন কিউব করলে আমি আয়তন পাচ্ছিলাম, এইটাকেও কিউব করলে আমি কি পাবো? এইখানকার আয়তনটা পেয়ে যাব। ঠিক আছে, বুঝে নিও আর কি দাগাদাগি করছি, টেনশনের কিছু নাই। এখানে প্যারেশ করে লিখে দেওয়া আছে, এই যে প্যারেশ, সব প্যারেশ করে দেওয়া আছে। তবে এখানে একটা জিনিস ফাঁকা রাখা হয়েছে, সেই ফাঁকা জায়গাগুলো কি বলো তো, কেন ফাঁকা রাখা হয়েছে এগুলা? এই যে দেখেন, এগুলো কিন্তু আমরা লিখবো না, ঠিক আছে? সো বলে দিলাম, বুঝে রাখো আর কি, যে এককগুলোর ক্ষেত্রে এরকম বাক্স করা আছে, সেই এককগুলো আসলে এক্সিস্ট করে না। ওইটাতে আমরা ঝামেলায় পড়লে কোন রাশিতে চলে যাব, কোন পদ্ধতিতে চলে যাব বলছিলাম? এসআই পদ্ধতি। অথবা তুমি চাইলে সিজিএসও আসতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, এবার তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। না, মুখস্থ করা লাগবে না, এগুলো এমনি দেখাইছি। মুখস্থ কেন করা লাগবে বল? মুখস্থ কি কিছু লাগে? কিছুই মুখস্থ লাগবে না, গরু কোথাকার। এই আমাকে তাড়াতাড়ি বল, জুল বড় নাকি আর্ক বড়? বলেন, মানে 1 জুল বড় নাকি 1 আর্ক বড়, কোনটা? 1 জুল বড়। কিভাবে বুঝলা? 1 জুল = 10⁻⁷ আর্ক।
কিভাবে পাইছো? একটু আগে শিখছিলাম 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে আর এর মান। আবার একটু আগে দেখছিলাম 8.314 ইন্টু 10⁻, কত বলেন? 7। কি ছিল এটা? আর্গ, তারপরে কি? পার মোল পার কেলভিন। সো তাহলে আমরা এখানে কি পাচ্ছি? উভয় পক্ষে পার মোল কাটা, পার কেলভিন কাটা। তাহলে কি থেকে যাচ্ছে? 8.314 জুল, এটা মানে 8.314 ইন্টু 10⁻7 কি বলেন তো? আর্গ। সবাই বুঝছেন তো? তো আর্গের সাথে কি বড় নাম্বার আছে না ছোট নাম্বার আছে বলেন? বড় নাম্বার। তার মানে আর্গ নিজে হচ্ছে অনেক পিচ্চি। আর্গ নিজে পিচ্চি বলে ওর সাথে নাম্বারটা অনেক বড় থাকে। বোঝা নাই আমার কথা? তার মানে আমরা কি বলতে পারবো? 1 জুল, এটা মানে হচ্ছে 10⁻7 কি বলেন তো? আর্গ। সো দেখো একটা এককের সাথে আর একটা এককের রিলেশন আমরা এখান থেকে বের করতে পারতেছি। ঠিক আছে? আর্ক হবে না 10⁻7 আর্ক? হ্যাঁ, 10⁻7 আর্ক হবে না নাকি 10⁻7 হবে? আমি তো ভুলে গেছি। এই যে মান নিয়ে আমার কিছুই মনে থাকে না, এগুলো সচরাচর ইউজ হয় না তো, এই দেখছিস মানে সিজিএস পদ্ধতিও খুবই কম ইউজ হয় আর কি। আচ্ছা কি করব? 7 নাকি -7? 10⁻7 আর্ক। এই যে 1 জুল টু আর্গ, এই বন্ধু আমার তো ঠিকই ছিল। 1 জুল মানে 10⁻7 আর্গ, এইভাবে লেখার মানে বুঝো? ই প্লাস মানে হচ্ছে এক্সপোনেন্ট, মানে পাওয়ারে যাবে আর কি 10⁻7। বোঝা নাই বন্ধু? এরা বোঝা না। এই দেখো, এটা না বুঝলে আমি আর এক কাজ করি। কি লিখবো? ভ্যালু অফ আর ইন সিজিএস। এই যে 8.314 10⁻7 আর্গ সেকেন্ডে কি লিখছে এটার দরকার নাই। এই যে বুঝেছো বন্ধু? জি ভাইয়া বুঝেছি। ধন্যবাদ। ঠিক আছে, এই মান নিয়ে আমার সাথে মারামারি করবি না, আমার ভুল হইতেও পারে, এই ব্যাপার না এগুলো। আমি কনসেপ্ট শিখাইতে চাচ্ছি, বুঝছো তো? কনসেপ্টগুলো শিখলে হবে আর কি। ওকে, ভুল ভালো এগুলো তোমরা ঠিক করে নিবা। আচ্ছা বলেন এবার বুয়েটে আসা প্রশ্ন। বুয়েট 10-11 সালে, বলো দেখি নিচের কোনটি সাফের একক নয়? এইটা কি বলেন তো? এইটা কি? প্যাসকেল। এইটাও তো চাপের একক, এইটাও তো চাপের একক। টর কি মনে পড়ে আপনাদের? চাপের একক। চাপের একক। তাহলে এইটা হচ্ছে আনসার। লিটার অ্যাটমসফিয়ার কিসের একক বলেন? কাজের একক। আচ্ছা, এটা যে কাজের একক, এর আরো অনেক ধরনের প্রমাণ আছে, বুঝছো? তোমরা বাচ্চা মানুষ বলে আমি বলতে পারতেছি না। যেমন ধরো তোমরা ফিজিক্সে থার্মোডাইনামিক্স বলে একটা জিনিস আছে, মানে এই থার্মোডাইনামিক্সের আলোচনা যখন ফিজিক্সে শিখবা তখন কিছু সূত্র দেখবা। এখন জাস্ট বলে রাখি আর কি, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ বলে একটা ব্যাপার আছে, এটা দেখবা তোমরা। এটা কি ফিজিক্সে দেখছো ছোটবেলায়? দেখো নাই? দেখছি বাট আমি জানি না। আচ্ছা, এইটার মানে হচ্ছে কি, এটার মানে খুবই সহজ, বাংলায় বললে এরকম দাঁড়ায়। কিউ মানে হিট। তো একটা সিস্টেমে তুই যে পরিমাণে হিট দিবি ওটা কি কাজে লাগে? ওটা দুই কাজে লাগে। প্রাইমারিলি হচ্ছে ইন্টারনাল এনার্জি বাড়ে, তারপরে কি ওর এনার্জি বাড়ার একটা লিমিট আছে, ওই লিমিটের পার হয়ে গেলে তখনও না কাজ করা শুরু করে। যেমন ধরো আমাকে একটু বলো তো, প্রথম দিন তোমাদের যে কথাগুলো বলছিলাম যে একটা সিলিন্ডারে কিছু গ্যাস আছে, এই গ্যাসের পাত্রে তুমি যদি তাপ দাও, আমাকে একটু বলো তো, তাহলে কি গ্যাসের পাত্র কি হবে? ঢাকনা উপরে যাবে না নিচে যাবে? উপরে যাবে না? পড়ে যাবে। তো তুই কি গ্যাসের তাপ দেওয়া শুরু করলে বিসমিল্লাহ উপরে যাওয়া শুরু করে? হুস, না, ও কিছুক্ষণ কি করে জানো? তারপর ওর ভিতরে এনার্জি জমা করতে থাকে, কিছুক্ষণ ধরে ভিতরে এনার্জি জমা করতে থাকে। ওর একটা এনার্জি জমা করার লিমিট আছে, সেই লিমিটটা, এই যে ইন্টারনাল এনার্জি যখন লিমিট ক্রস করে যায়, একটা সার্টেন পরিমাণে এনার্জি হয়, তারপরেও করে কি ফিজিক্যাল ওয়ার্ক করা শুরু করে, তখন তুমি দেখো যে পাত্র ফুলে গেছে। কেউ বোঝা না? বুঝছি ভাইয়া। সো ব্যাপারটা ওইটাই, মানে জিনিসটা এটা আর কি। এখন এর পরের লাইনে তোমরা ফিজিক্সে দেখবা ডিইউ রেখে দেয়, কিন্তু ডিডাব্লিউটাকে কি লেখে জানো? পিডিভি। এই পিডিভি মানে কি জানো? এটা মানে হচ্ছে চাপ আর এই আয়তনের পরিবর্তন। ডি মানে ডিফারেন্স, মানে ডিফারেন্সিয়াল, পরে বুঝবো আর কি। সো এটা বেসিক্যালি চাপ আর আয়তনের গুণফল। তার মানে বুঝতে পারতেছেন আপনারা, কাজ মানে কিচ্ছু না, চাপ আর আয়তনের গুণফল। সো ওইখান থেকেও তো দেখা যায় চাপের একক আর আয়তনের এককের গুণ করলে তো আসলে কাজের এককই পাওয়ার কথা। বুঝিস না বন্ধু? হ্যাঁ বুঝছি। মজার ব্যাপার এগুলো, আর একটু বড় হয়ে ফিজিক্স পড়ার সময় দেখবা আর কি। ওকে, সো এরপরে চলেন দেখেন তো যে জিনিসগুলো আমি দেখলাম। কে জানি বললো বন্ধু, একজন বলছিল বন্ধু এগুলো কি মুখস্থ করা লাগবে? আগামী ক্লাসে একজন হয়তো বলবে, আচ্ছা তুই যা দেখাস ক্লাসে এ কি কোনো কাজে আদৌ লাগবে জীবনে? এই যে দেখো, এই যে
গর্ধবেরা প্রশ্ন করছে, দেখো বোর্ডের প্রশ্ন, গর্ধবেরা প্রশ্ন করে এসআই এককে, এসআই একক রে বলদ, এসআই এককে আর এর মান কোনটি? তাড়াতাড়ি বলেন কোনটা হবে? 3 নম্বর। জুল পার মোল পার কেলভিন, এককটা খেয়াল করে বসাবেন 8.314। লিটার অ্যাটমসফিয়ার এ মানে কি রে বলদ? এটা পদ্ধতিতে, ছাগল কোথাকার, প্রশ্ন করে কারা এরা? লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে আর এর মান কত বলেন, কত হবে? এ 0.0821। এককটা কি ছিল? মুখে বলেন, মুখে বলেন। লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। শয়তানি করছে কি, পার কেলভিনটাকে আগে লেখছে। ইউজুয়ালি আমাদের পার মোলটাকে আগে লেখার অভ্যেস, ইচ্ছা লেখা যায়, সমস্যা নাই। আচ্ছা এবার দেখো সিজিএস এককে, আবার লেখছে এককে, বলো আর এর মান কোনটি? বলো কোনটা হবে, বলো। 2 নম্বর। এই যে এটা এখন 8.314 এর জায়গায় 8.316 লেখছে। এইটা নিয়ে কান্নাকাটি করে মরে যাও না, একই কথা। আলটিমেটলি তোমরা ডেটা প্রেসিশন হিসাব করে দেখো, কিছু আসা যায় না আর কি। আচ্ছা এই যে আর্গ পার মোল পার কেলভিন, ঢাকা বোর্ড 2017। তারপরের প্রশ্নে যাই, দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ডে 2 বার আসছে। এসআই এককে আর এর মান কোনটি? আবার দেখেন একই প্রশ্ন, কোনটা হবে বলেন এসআই পদ্ধতিতে? 3 নম্বরটা। 3 নম্বর। তাহলে এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। আরিফ ওর ক্লাস, কোনো কিছু লাগবে না। সোনা পাখি ফারদিন মাহতাব মাইকে ঝামেলা করে। ওকে এবার চলেন নতুন আলোচনার মধ্যে আমরা একটু ঢুকি। সেটা হচ্ছে মোল সংখ্যা নিয়ে একটু কথা বলতে হবে। তোমাদের সাথে এসএসসি 25 এন্ড গেমে কথা হয়েছিল, তখনও বুঝাইছিলাম, বাট অনেক বন্ধু নতুন আছে বা আসবে আবার পরে, তাদের জন্য একটু বলে রাখি। আপনারা তো এই জিনিসগুলো জানেন, 2টা মানে 1 জোড়া বলি, 4টা হলে 1 হালি বলি, 12টা হলে 1 ডজন বলি, 20টা হলে 1 কুড়ি বলি। এই শব্দগুলো আসলে কি আমাকে একটু বলেন তো? জোড়া, হালি, ডজন, কুড়ি, এগুলো কি? একক। কিসের একক? কিসের একক? পরিমাপের একক। কি পরিমাপের? দৈর্ঘ্য পরিমাপের? আইটেম আইটেম? সংখ্যা পরিমাপের। আইটে কি কি কে জানি বললো আইটেম? ওরে আল্লাহ, এই জেনজির সাথে ক্লাস নেওয়ার যে অভিজ্ঞতা, এটা আমার সিভিতে লেখা উচিত যে আই হ্যাভ এন্ডিউরড, মানে সহ্য করছি এদেরকে ইন দ্য ক্লাসরুম ফর এ লং টাইম। আইটেম, ওয়াও, হোয়াট আ ওয়ার্ড! এই তাড়াতাড়ি বল কি? পিস সংখ্যা পরিমাপের একক। পিস সংখ্যা পরিমাপের একক, মানে কত পিস আছে, হ্যাঁ, পরিমাপের একক। আইটেম, ওরে আল্লাহ, আমাকে বাঁচাও এদের মধ্য থেকে। এখন এই এককগুলো ব্যবহারের অনেক সুবিধা আছে। কি সুবিধা? বড় বড় সংখ্যা ছোট হয়ে যায়। তোমরা আজকে ক্লাস করতেছো 36 জন, তাহলে কি 3 ডজন বলে দেওয়া যায় সহজে। 36 সংখ্যাটা একটা বড় সংখ্যা, সো আমি 3 ডজন, 3 12 36 হয়ে গেল, শেষ। সো এখন ব্যাপারটা হচ্ছে কেমিস্ট্রিতে এই কাজটা আমাদের অহরহ করা লাগবে। তখন বিজ্ঞানীরা একটা বুদ্ধি বের করছে, একটা বড় সংখ্যাকে ধরে নিয়ে তত পিস হলে আমরা বলে দিব 1 কিছু একটা। সেই সংখ্যাটা কি ধরা হয়েছে জানো? 6.022 × 10⁻23। এত টি হইলে তাকে আমরা কি বলি বলেন? 1 মোল। ওকে, সো এখন এইখানে এই ইটাকে লেখা যাবে না, কেন? কারণটা হচ্ছে কি বলছি, আচ্ছা ওটা নিয়ে পরে। এই যে মোল ভার্সেস মোল, সো আমাকে একটু বলো MOLE এটা কি বুঝায় বলছিলাম? এইটা হচ্ছে তোমার রাশিটাকে বুঝাবে। আর MOL হইলে কি বুঝবো আমরা? একক বুঝবো। তার মানে কিরকম, যদি আমি বলি যে গরুর ভর, ধরো তোমরা একটা গরুর ভর M = 55 কেজি, ভাত খায় না তাই ভর একটু কম আসে আর কি। সো এইটাকে আমরা বলতেছি কি বলতো? ভর প্রকাশক রাশি। আর এইটা হচ্ছে কি? ভর পরিমাপক একক। দ্যাটস ইট। সো আমরা যখন ইংরেজিতে লিখি তখন আমরা ভালো করে বুঝি, আমাদের কথাটা এইভাবে বলতে হবে, নাম্বার অফ মোলস, এই যে মোলস, n = যখন বলবো 3 তারপরে কি লিখবো? MOL নাকি MOLE? কোনটা? MOL। এটা হচ্ছে একক, এটা হচ্ছে রাশি। এখন এগুলো বাংলাদেশে কোনো কিছু ঠিকঠাক করে না, কোনো কিছু মানে না। বাংলাদেশ না, বিদেশেও অনেক ঝামেলা আছে, বহুত নামি দামি লেখকের বইতে অনেক ঝামেলা থাকে। যাই হোক, হইল। সো এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই টি ব্যাপারটা, যে এইটা একটা পিস সংখ্যা প্রকাশ করে। এটা যদি না বোঝো তাহলে বিপদ আছে। তোমার কাছে যদি কখনো 4 কেজি চাল থাকে, তুমি কি বলতে পারো যে 1 হালি চাল আছে আমার কাছে? না, বলতে পারো না। সো একইভাবে এত কেজি
বা এত গ্রাম এত লিটার গ্যাস আছে বা কোনো পদার্থ আছে, তাকে তুমি বলতে পারো না 1 মোল। এত পিস হওয়া লাগবে, এত পিস হওয়া লাগবে, ঠিক আছে? সো সাবধান আর কি। তাহলে এবার চলেন আমরা তোমাদের কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম গ্রুপে, দেখছিলা? গুরুশ, জি ভাইয়া। গ্রস। সো এই শব্দটা লোকমুখে বিকৃত হয়ে মিস্ত্রিরা বলো হচ্ছে গ্রুশ। হ্যাঁ বলো কি? 18 গ্রাম পানিকে তো আমরা 1 মোল বলি। তুমি বলো, আমি তো বলি না। 18 গ্রাম পানিকে কেন 1 মোল পানি বলি জানো? ভালো কথা বলছো। 18 গ্রাম পানি যদি হয়, বিশুদ্ধ পানি যদি হয়, তাহলে ওইখানে লক্ষ্য করে দেখা গেছে অ্যাভোগাড্রো সংখ্যকটি পানির অণু থাকে। দ্যাটস ওয়াই আমরা বলি ওটাকে 1 মোল। একইভাবে 98 গ্রাম যদি সালফিউরিক অ্যাসিড থাকে বিশুদ্ধ, তাহলে ওখানে লক্ষ্য করে দেখা গেছে কি, বলেন তো বন্ধু? বলেন, বলে না। অ্যাভোগাড্রো সংখ্যক সালফিউরিক অ্যাসিডের অণু আছে ওইখানে। দ্যাটস ওয়াই আমরা বলি ওইটা হচ্ছে তার 1 মোল। বোঝো নাই বন্ধু? কতিপয় অশিক্ষিত বন্ধু। ওকে, সো এটা হচ্ছে মোল সংখ্যা নিয়ে বেসিক কথাবার্তা তোমাদের। তাহলে এখানে একটু লিখে দিই। তোমাদের আরও কিছু মজার জিনিস বলি তাহলে, দাঁড়াও একটু, দাঁড়াও, কথা শুনো। তোমাদের কি SSC 25 এন্ড গেমে আমি বেকারস ডজন শিখাইছিলাম? বলি নাই? আচ্ছা দাঁড়া, তাহলে ওটা একটু বলি। একটু নতুন নতুন গল্প না করলে কেমন হয় বলো তো? আরিফ হক লোকটা খালি গল্প করে, পড়ায় না। আম্মু পড়াচ্ছে না। তাহলে কি বলছিলাম? 144টি হইলে কি বলে? 1 গ্রস। আচ্ছা, গুরুশ। আরে ভাই, জীবনে প্রথম যেদিন এটা আমি শিখছিলাম, কি যে হাস্যকর একটা অবস্থা। গুরুশ। এখন দেখো, আমাকে একটু বলতে হবে, একটা নতুন জিনিস শিখি আমরা। 1 বেকারস ডজন, এইটার মানে কয় পিস জানো? এই শব্দটা বোঝো? বেকারস ডজন। বেকার, বেকার মানে কি? যারা কেক তৈরি করে। বেকারি শোনো নাই? বেকারি শোনো নাই? বেক, বেক মানে কি? বেক ইংরেজিতে বেক ছ্যাঁকা। তোমার নানি তোমার নানাকে যে ছ্যাঁকা দিছিল ওইটা না, পিঠা ছ্যাঁকা, রুটি ছ্যাঁকা, ছ্যাঁকা যেটাকে বলে আমরা বলি ছ্যাঁকা। যাই হোক, বুঝছস তো আমার কথা? সো এই পিঠা বানায় কিভাবে? এটা কি পিঠা কি কুকিং করে, কি করে, নাকি বয়েলিং করে? শেক দিই, শেক। পিঠা বেসিক্যালি সেঁকা হয়। সো আমরা ওই বেকিং যেখানে করে তাকে আমরা বলি বেকারি, আর যে লোকটা করে তাকে আমরা কি বলি বলেন তো? বেকার। বেকার। বাংলায় বলে বেকারি, ওই লোকটা বেকার। বেকার মানে চাকরি বাকরি নাই, সেইটা হচ্ছে বেকার বাংলা শব্দ। এটা হচ্ছে বেকার, উচ্চারণে একটা এই আছে আর কি। ওকে, সো যাই হোক, বেকারস ডজন মানে কি? মানে হচ্ছে বেকারি যে লোকটা সামলায় তার কাছে যে ডজন, তাকে বলে বেকারস ডজন। সো এইটাতে কতগুলো হয় জানো? এইটাতে হয় হচ্ছে 13টি। কেন এরকম? কারণটা হচ্ছে এর ইতিহাস অনেক পুরাতন। সেটা হচ্ছে তোর মানে বর্তমানে তোদের কারো কেউ বিস্কুট বানানোর ফ্যাক্টরিতে গেছিস, মানে যেগুলো আসলে বেকারি, কেক বিস্কুট বানায় এগুলা? জি ভাই গিয়েছি। আচ্ছা, আমার দুলাভাইয়ের আছে, হ্যাঁ। তো ছোটোবেলায় গেছি আমি, আমার সেই স্মৃতি এখনও মনে পড়ে। তো কি বলে, ওই দুলাভাইয়ের জন্য আমি মোটা হয়ে গেছি, আর কথা কইস না তো। যাই হোক, কি একটা বিপদ লোকটাকে নিয়ে। আরে হয়েছে কি, বুয়েটে আসার পরে আম্মু বাড়ি থেকে কুরিয়ার করে কয়েকটা বক্স পাঠাইছে। আমি তো বুঝি নাই, আমার কুরিয়ার থেকে ফোন দিচ্ছে, আপনার কিছু পণ্য এসেছে নিয়ে যাবেন। আচ্ছা, আনলাম। আসার পরে বাক্সগুলি দেখি কয়েক বাক্স ভর্তি বিস্কুট, কেক, এগুলা। তো বাসায় ফোন দিলাম, এগুলো কেন পাঠাইছেন, কেক কোথার থেকে পাইছেন? কয় তোর ওই মনিরা আবার বর দুলাভাই পাঠাইছে। কেন? তুই ঢাকায় থাকোস, ইঞ্জিনিয়ারিং পড়তেছো, সে শুনছে তার খুব কষ্ট লাগছে, ছোটো ভাইটা থাকে ঢাকায়, বিকালে ক্ষুধা টুধা লাগে, কিছু খায় টায় কিনা, তাই পাঠাইছে। তো ওই যে পাঠাইছে, এবার আমি তো খাই, আমি খাবার দাবার ভালো খাই, আর আমার বন্ধুরাও খায়। মানে আমার রুমটা তখন পার্টি রুম হয়ে গেছিলো, বুঝছো? পুরো হলের ফোলাবাই না এসে এই আরিফের রুমে গেলে খাওয়া যায়, প্রচুর আসে, খা, আমিও খাই। ওই কয়েক মাস খেয়ে ডালডা জাতীয় খাবার না, বিস্কুট জাতীয় খাবার, বুঝোস না, মানে পাঠার মতো খাইছি যেটারে বলে। ওই খেয়ে আমি 3-4 মাসে যে ফুলে গেলাম, ওই ফোলাটা জীবনে আর কমতে পারি নাই। মানে ওই সময় থেকে আমি বেসিক্যালি এরকম
প্লাম্প হয়ে গেছি আর কি। এনিওয়ে কি যেন বলতেছিলাম। সো আমার ওই দুলাবের বেকারিতে যাওয়ার ইতিহাস আমার মনে আছে। বেকারিতে যেটা হয় আসলেই শেকে, মানে হিটটা দেয় যেভাবে, ডিরেক্ট হিটটা পড়তে দেয় না ওই ট্রেগুলাতে। সো এখানে যেটা হয় এখনকার আধুনিক বেকারি যেগুলো বা যেসব বেকারি আছে এগুলোতে হিটটা দেয় কীভাবে জানেন? ইলেকট্রিক মানে কয়েলের মাধ্যমে, ওভেন কাইন্ড অফ আর কি, মানে ইলেকট্রিক কন্ট্রোল আছে। সো তুমি বিস্কুট বানাচ্ছ নাকি ড্রাই কেক বানাচ্ছ নাকি কেক বানাচ্ছ তার উপরে ডিপেন্ড করে না এক্স্যাক্ট টেম্পারেচার কন্ট্রোল করা যায়। খুবই কন্ট্রোলড এনভায়রনমেন্টে হিট দেওয়া যায়, যে কত মিনিট যাবত কত টেম্পারেচার থাকবে, তারপরে টেম্পারেচার কোথায় নেমে আসবে। তোরা কি আমার কথা বুঝছস? জি ভাইয়া বুঝতে পারছি। কিন্তু প্রথম দিককার যে বেকারিগুলো ছিল আদি আমলের, তোমার নানারা দাদারা চালাইতো, আমি খাইতাম ওইসব বেকারিতে বসি, ওই বেকারিগুলোতে যেটা হইতো কয়লা বা কাঠ পোড়াইতো, যেখানে টেম্পারেচার কন্ট্রোলটা তোমার নানা দাদার হাতে ছিল না, বোঝো নাই? তখন কেক বিস্কুট যা বানাইতে যাইতো পুড়তো, প্রচুর পরিমাণে পুড়তো। তো এই কারণে যখন তুমি যে তার কাছে অর্ডার দিবা যে আমাকে 2 ডজন বিস্কুট বানাই দিবেন, আমার জন্মদিন আছে, বন্ধু বান্ধবী আসবে বাসায়, তখন তারা যেটা করতো, তারা যখন লিখতো 2 ডজন, অর্ডারের খাতায় যখন লিখতো 2 ডজন, তারা হিসাব করতো কত বলো তো? 24টা না 26টা। কারণ কি, তাদের একটা রাফ আইডিয়া ছিল এরকম যে 10-12 পিস বানাইলে 1 পিস পুড়বে, 1 পিস নষ্ট হবে। তো তারা সেফ জোনে থাকার জন্য তারা যেটা করতো প্রতি 12টাতে একটা করে এক্সট্রা বানাইতো। দ্যাটস ওয়াই তাদের গ্রামারের খাতায় বেকার্স ডজন চলে গেছে, যে এটা কোন ডজন, এটা বেকার্স ডজন। এখনো বোঝা নাই বন্ধুরা? ইতিহাস বড়ই মজার, ইতিহাস পড়িবা অনেক কিছু জানিতে পারিবা। সো এনিওয়ে এগুলো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য তোমার মাথায় এটা ঢুকানো। বেকার্স ডজন নিয়ে আমার কোনো কাজ নাই, গুরুশ নিয়েও আমার কোনো কাজ নাই, মোল নিয়ে কাজ। সো মোল সংখ্যা জিনিসটা কি আশা করি বুঝেছেন আপনারা। এবার আমাকে একটু বলো তাড়াতাড়ি, মোল শব্দটি আমদানি হয়েছে কোথা থেকে? তাড়াতাড়ি বলো। মলিকিউল। মনে আছে? আগে বলো পরমাণুর ইংরেজি কি? অ্যাটম। অণুর ইংরেজি কি? মলিকিউল। মলিকিউল, MOLECULE। এই শব্দটার মধ্যে দেখতে পাচ্ছ এই যে কি শব্দটা আছে, মোল। ভাইয়া এইখান থেকে আবার কি করেছে, এইটুকু অংশটাকে আলাদা করে নিয়েছে। সো দ্যাটস হোয়াট ইয়োর মোল ইজ। সো এবার একটু বোঝো, তার মানে কি, কখনো যদি মোলের সাথে কিছু বলা না থাকে, কিছু বলা নাই মানে কি, আম্মু তোমাকে ফোন করে বলতেই পারে বাসায় আসার সময় 2 ডজন কিনে নিয়ে আসিস, 2 ডজন কি কিনে নিয়ে যাবো তো আর বলে নাই, তখন তোমার বুঝে নিতে হবে ডজন দিয়ে নর্মালি যেটা গুনে আম্মু ওইটা কিনে নিয়ে যেতে বলছে। আপনারা কি বুঝছেন আমার কথা? সো তাহলে মোল দিয়ে নর্মালি যেটা গুনে, মোল দিয়ে যে কোনো কিছুই তো গোনা যেতে পারে। আচ্ছা ধর তোরা এখন কেউ ফাইজলামি করতে পারিস না, তোর বাসায় যে স্যান্ডেলগুলো আছে, অনেক আত্মীয় স্বজন আসছে, তুই গুনে টুনে বললি আম্মু জানো বাইরে না 3 বেকার্স ডজন স্যান্ডেল আছে। তখন আম্মু দেখবি বলবে কই দেখি চল তো, দেখে হয়তো ওই স্যান্ডেল তুলে তোকে পিটানো শুরু করবে যে তুই আমার সাথে নাটক করাস, বেকার্স ডজন কী রে, আম্মু তো আর আমার ক্লাস করে নাই। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুই চাইলে তো আবল তাবল একটা একক মাপতেই পারিস, কিন্তু নর্মালি প্রত্যেকটা একক একটা কাজে তো আবিষ্কার হয়েছিল, একটা কাজে তো নর্মালি আমরা ব্যবহার করি। তো একইভাবে মোলের সাথে যদি কিছু কখনো না বলে তাহলে আমরা কি ধরে নিব বলেন তো? কি গুনতেছে, অণু নাকি পরমাণু, কোনটা? অণু। তাহলে আমাকে একটু তাড়াতাড়ি বলো, এই কথাগুলো কি নতুন বলতেছি না পুরান কথা বলেন তো বন্ধুরা? পুরান কথা, সেই এসএসসি লেভেল থেকে শুনতেছি এটা। গুড, এই তো বুঝো তাইলে যে কত জরুরি কথা, এগুলো ভুলে যাওয়া যাবে না কিন্তু বন্ধু। আচ্ছা আমাকে একটু বলো, তোমাকে যদি কেউ বলে 3 মোল এরকম বলছে, 3 মোল হাইড্রোজেন, তার মানে তুমি কি বুঝবা বলো? 3 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, তারপরে কি এত টি, ঠিক তো? এতটি হাইড্রোজেনের কি বলেন তাড়াতাড়ি বলেন, অণু নাকি পরমাণু? তার মানে কি H লিখবো নাকি H2 লিখবো? H2 অণু, এটা বুঝবো আর কি। সো তাহলে এখানে পরমাণু আছে কটা বলেন তাড়াতাড়ি বলেন? 2 ইন্টু এই বস্তুটা থেকে যাবে না, এবার কি H2 হবে? শুধুমাত্র H হবে। H এর পরে কি লাগাই দিব আমরা? পরমাণু। এই তো, তাহলে বলো তো কয়টা ইলেকট্রন আছে এখানে, কয়টা ইলেকট্রন আছে বলেন? এই জায়গাটাতে তাহলে কয়টা ইলেকট্রন আছে? যেখানে তোমার 3 মোল হাইড্রোজেন আছে, তার মানে এতটি হাইড্রোজেনের অণু আছে, তার মানে এতটি হাইড্রোজেনের পরমাণু আছে, তার মানে এখানে কয়টা ইলেকট্রন আছে বলেন? এতটাই ইলেকট্রন। কেন কেন? একটা ইলেকট্রন। প্রতিটা পরমাণুতে একটা করে ইলেকট্রন থাকে, তাহলে এতটি কি লিখবো? হাইড্রোজেনের ইলেকট্রন।
এইচ এর ইলেকট্রন নাকি H2 এর ইলেকট্রন? কার ইলেকট্রন? প্রথম কথা, H2 এর কোনো ইলেকট্রন হয় না, অণুর কোনো ইলেকট্রন হয় না, অণুর মধ্যে থাকে পরমাণু, পরমাণুর থাকে হচ্ছে ইলেকট্রন। তবে এখানে আসলে কারোর ইলেকট্রন না লেখা এখানে সরাসরি লেখা উচিত ইলেকট্রন, কারণ এইচ এর ইলেকট্রন যা, মানে হাইড্রোজেনের ইলেকট্রন যা, অক্সিজেনের ইলেকট্রন তাই, নাইট্রোজেনের ইলেকট্রন তাই, তোমার নানার ইলেকট্রন তাই, তোমার নানিটাও চেক করে দেখবা ওইটাও তাই, মানে আলটিমেটলি ইলেকট্রন তো ইলেকট্রন, ঠিক আছে না, এতটি ইলেকট্রন। সো বেসিক্যালি মোল নাম্বার ডিলস উইথ কি বলেন তো আমাকে একটু, মোল নাম্বার ডিলস উইথ কি? তো দাদার মাতা, পিস পিস পিস। আর মোলের সাথে যদি কিছু বলা না থাকে আমরা বাই ডিফল্ট ধরে নিব এটা হচ্ছে অণুর কথা বলতেছে। ওকে, বুঝলাম। তারপরে চলো, এগুলো কি কে লিখছে? এগুলো আমি তো লিখি নেই। মোল সংখ্যা নিয়ে, এইটা নিয়ে তোমাদের সাথে ছোটবেলা থেকে চিৎকার করতে 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 এখন মনে হয় একটু মানুষের বোধ শক্তি আসছে। এই মোল সংখ্যার যে নাম্বারটা তোমরা ছোটবেলায় হয়তো বা দেখছো কিনা আমি জানি না, বা তোমাদের বড় ভাইরা দেখছে, 6.023 × 10⁻23 বিভিন্ন বইতে লেখা থাকতো। তোমরা কি এখনো বিশ্বাস করো নাম্বারটা এইটা? না, জানো তো এই নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন নাম্বারটা কত? 6.02 × 10⁻23। সো এইটা নিয়ে তোমাদের বড় ভাইদের সাথে আমার অনেক মারামারি করতে হয়েছে, অনেক গালি খাইতে হয়েছে, এই আপনি কি বেশি জানেন বইয়ের চেয়ে, অমুক তমুক। ওই বইগুলোতে এখন চেঞ্জ আনছে, এখন আর তাদের খুঁজে পাই না যে বাবা তোরাই না আমার এতদিন গালি দিচ্ছ, কি একটা অবস্থা। সো এখানে একটা স্ক্রিনশট আছে উইকিপিডিয়া থেকে নেওয়া, সো তোমরা একটু দেখবা। এবং একটা কথা একটু জেনে রাখো, 25 এন্ড গেমে আমি বলছিলাম যে এই নাম্বারটা আসে কোত্থেকে, ওই যে কার্বন 12 পরমাণুর 1/12 অংশের মধ্যে যতগুলো পরমাণু থাকে, তাই না? ওইটাই তো শিখছো তোমরা ছোটবেলায়। বাট এই ডেফিনেশনটা কিন্তু এখন চেঞ্জ করা হয়েছে, 2009-এ এই ডেফিনেশনটা চেঞ্জ করা হয়েছে। ওইটা তোমরা এখন বড় হয়েছো, নিজেরাই ইংরেজি পড়ে বুঝবা। সো তোমরা একটু পড়ে দেখো এই যে ব্যাপারটা উইকিপিডিয়ায়, না বুঝলে আমার হেল্প চাইবা গ্রুপে, কোনো সমস্যা নেই, ক্লাসে আলোচনা করবো না, গ্রুপে আলাদা করে বলবো আর কি কথাবার্তা। কিন্তু নিজের আগে পড়তে হবে, তারপরে আমি কথা বলবো আর কি, যে অ্যাভোগাড্রো কনস্ট্যান্টের যে ভ্যালুটা চেঞ্জটা যে করা হয়েছে, কেন করা হয়েছে, 2009-এ কী হয়েছিল এটা একটু দেখে নিও আর কি তোমরা, মানে সেলফ স্টাডি করবা নিজেরা। এটা তোমার পরীক্ষায় লাগবে না, কোথাও লাগবে না, বাট ওই যে আমার যে স্বপ্ন তোমাদেরকে নিয়ে যে আমি একটু অন্য রকমের পোলাপেন বানাইতে চাই, ওইটা বানানোর জন্য এগুলো নিয়ে একটু নিজেরা পড়াশোনা করতে হবে, মারামারি করতে হবে গ্রুপের মধ্যে, এই আর কি। ওকে, হ্যাঁ বুঝি নাই কি, 19 লেখা ওখানে। জোরে বল বাবা। 2009 হবে না? কি লিখছি এখানে? 19 তো বলছিল ভাইয়া। 19ই তো বলছিলাম, নাকি 9 বলছিলাম জানি না। আচ্ছা ওই যে মাফ কর আমাকে। ওকে চলেন এবার বিসমিল্লাহির রহমানির রহিম, অনেক বেসিক জিনিসপত্র দিছি, এবার আমরা বয়েলের সূত্র পড়া শুরু করব। সো বয়েলের সূত্রে কি বলছে? চাপ দিলে আয়তন ছোট হয়ে যায়, এইটা বললে বিজ্ঞানী নাম দিছে তাকে না, এইটা বলে নাই, সে আরও কিছু গভীর কথা বলছে। চলো দেখি আমরা। স্থির তাপমাত্রায়, তার মানে তোমাদেরকে বলছিলাম মনে আছে, যে কোনো দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করলে বাকি ভেরিয়েবল দুইটা কি করা লাগবে? কনস্ট্যান্ট। মনে পড়ে? তার মানে তাপমাত্রায় স্থির করে দিয়ে কথা বলতেছে, নির্দিষ্ট ভরের, এই যে ভর ফিক্স করে দিছে। এখন বলো তো ভর ফিক্স করার মানে কি জানো? মোল সংখ্যা নির্দিষ্ট। তোমাদের কি মনে পড়ে মোল সংখ্যা নির্ণয়ের কতগুলো সূত্র মুখস্থ করছিলা তোমরা 9-10-এ থাকতে? n = কি জানো ছিল? W/m, যেখানে ডাব্লিউটা হচ্ছে ভর আর এমটা কি শিখাইছিলাম? মোলার ভর। আচ্ছা, বা আণবিক ভর যেটাই বলো আর কি, বাট আসলে মোলার ভর। সো এই ডাব্লিউটা যদি ফিক্স থাকে আর ওই পদার্থের আণবিক ভর তো সবসময় কনস্ট্যান্ট, তার মানে কি মোল নাম্বারটাও কনস্ট্যান্ট হয়ে গেছে না? তার মানে ওই পাত্রে যতগুলো অণু নিয়ে আমি গবেষণা শুরু করছি, গবেষণার শেষে অতগুলো অণুই আছে, এটাকেই বলে হচ্ছে নির্দিষ্ট ভরের। মানে পাত্র ফেটে গ্যাস বেরোয় যাওয়া যাবে না, আবার পাত্রের মধ্যে গ্যাস ইনজেক্ট করা যাবে না। তাহলে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন যদি ভি হয়, সেই আয়তনটা হবে কি এর উপর প্রযুক্ত চাপের কি বলেন তো সরাসরি ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে বুঝো তো, যদি তুমি চাপ বাড়াও তাহলে আয়তন কি হবে? কমে যাবে। তাহলে এটাকে আমরা গাণিতিকভাবে কিভাবে লিখবো বলেন তো? অর্থাৎ ভি সমানুপাতিক কি লিখবো? 1/, বলো 1/p। পি। প্রেসার যদি বাড়ায় দাও তাহলে তোমার আয়তন কমে যাবে, এই তো সহজ জিনিস। তবে পাশে আবার একটা কথা লিখতে হবে, সেই কথাটা হচ্ছে কি টেম্পারেচার এবং মোল নাম্বারটা হচ্ছে কনস্ট্যান্ট রাখতে হবে। থার্ড ব্র্যাকেটের ভিতরে এরকম দেওয়ার মানে হচ্ছে কনস্ট্যান্ট রাখা আর কি, ঠিক আছে? বুঝেছেন বন্ধুরা? এইটাই বয়েলের সূত্র। এখন আমাকে একটু বলো তো, এই সিলি কথাটা বলার জন্য কি তাকে বিজ্ঞানী খেতাব দেওয়াটা উচিত হয়েছে? এটা তো সবাই জানে চাপ বাড়াইলে আয়তন কমবে। কথাটা খুব সিম্পল একটা কথা না, বলো তো? মানে এখানে কোনো স্পেশাল কথা খুঁজে পাও? একটু খোঁজো তো, যে ভাই এখানে দেখি এই কথাটা স্পেশাল আছে মনে হয়। পাইছো নাকি কেউ কোনো স্পেশাল কথা?
কেউ পাইছো কোনো স্পেশাল কথা? পাও নাই, বুঝছো কিন্তু। সরাসরি ব্যস্তানুপাতিক হবে কিনা এটা বের করছে। আচ্ছা রাইট, এইখানে ওনার কৃতিত্বটা হচ্ছে এই জায়গায়, সরাসরি ব্যস্তানুপাতিক। মানে দেখো আমার কাছে কিছু তো নাই, কি দিয়ে দেখাবো, মানে কত কিছু থাকতে পারে না যে চাপ দিলে আয়তন সংকুচিত হয়। তুমি এখন হয়তো বা কেউ সোফার উপরে বসে ক্লাস দেখতেছো, তো সোফার উপরে বসলেও তো ফোমের উপরে চাপ দিলে তো আয়তন ছোট হয়। সো আয়তন কি সবার সংকোচন একই রকমের হয়? তো উনি আসলে গ্যাসের সংকোচন নিয়ে একটা কথা বলছেন, যে গ্যাসের ক্ষেত্রে তুমি যত গুণ চাপ বাড়াবা আয়তনটা তত ভাগের এক ভাগ হবে। এইটাকেই বলে সরাসরি ব্যস্তানুপাতিক। তোমাদের বইগুলোতে সরাসরি শব্দটা দেখবা না, দেখবা আরও 2-3 বছর পরে। এই আমি বলা শুরু করছি গত কয়েক বছর ধরে, এখন আর 2-3 বছরের মধ্যে চলে আসবে আর কি ইনশাল্লাহ। গাধাগুলা তো বইতে, বাংলা বইগুলোতে যেটা বলে ব্যস্তানুপাতিক, সরাসরি শব্দটাকে ইউজ করে না, ইংরেজি বইগুলোতে করে আর কি। সো যাই হোক, সরাসরি ব্যস্তানুপাতিক মানে বুঝছো, মানে চাপ যত গুণ করব আয়তন তত ভাগের এক ভাগ হবে, এইটাকে বলে সরাসরি ব্যস্তানুপাতিক। সো আমরা ওই জিনিসটাকে একটু যদি এখানে বুঝি, এই পাত্রের মধ্যে গ্যাস ছিল, এটা হচ্ছে আবুলের পাত্র। এখানে কি লেখা ছোট ছোট তোমরা পড়তে পারতেছো? পারতেছো? অবস্থা 1, এটা হচ্ছে ওই একই পাত্র, অবস্থা 2 মানে একটু পরের চেহারা। এটা কিন্তু ওই পাত্রেরই একটু পরের চেহারা। সো এখানে টেম্পারেচার কত আছে? যদি এখানে টি টেম্পারেচার থাকে তাহলে বলুন তো এখানে টেম্পারেচার কত আছে? টি থাকা লাগবে, এখানে টি থাকা লাগবে, টেম্পারেচার শিফট করা যাবে না। মোল নাম্বার পাত্রের মধ্যে যা আছে এখানেও মোল নাম্বার তাই থাকা লাগবে, এখানেও মোল নাম্বার তাই থাকা লাগবে। এইটাকেই কিন্তু প্রথমে বলে নিছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের, মানে ফিক্স থাকতে হবে ওই জিনিসগুলো। এই গ্যাসগুলোর উপরে আমাকে একটু বলেন তো, এইখানে যে চাপ আছে সেই চাপের মান যদি ধরে নেই P1, আর তখন গ্যাসটার যে আয়তন হয়েছে এই যে এইটুকু, তার নাম যদি V1 দেই, এইখানকার চাপের মান যদি একটু P2 দেই, তাহলে এইটুকু যে আয়তন আছে এটাকে কি নাম দেওয়া লাগবে বলেন তো? V2, বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে এইখানে চাপের মান ধরে নিলাম P3, তাহলে এইটুকু আয়তন কি হয়ে গেল আমাদের? V3। সো বুঝতে পারতেছো, প্রেশার 1 হচ্ছে প্রেশার 2 ডেফিনেটলি বড়, প্রেশার 2 হচ্ছে প্রেশার 3 একটু বেশিই বড়। সো আয়তনগুলো কি হচ্ছে? কমে যাচ্ছে। সো তাহলে আমাকে একটু বলেন এখানে কি লেখা যাবে? আমাদের একটা কনস্ট্যান্ট আনতে পারবো, V ইকুয়াল টু কোন একটা কনস্ট্যান্ট, এই যে এইভাবে লেখা যাবে না, কনস্ট্যান্ট ইন্টু 1/P, বুঝছস তো? আচ্ছা, এরপর একটা কাজ করা যাবে, পিটাকে বামে গুণ করে দিলে এটা মজা হবে। PV ইকুয়াল টু কি আসে? কনস্ট্যান্ট আসে না? তার মানে বোঝো এই পিটা কোন সময়ের চাপ বলো তো আমাকে একটু, পিটা কোন সময়ের চাপ? কোন একটা সময়ের চাপ, কোন একটা সময়ের চাপ, সকাল 10টা বাজে 11টা বাজে আমি জানি না, কোন এক সময়ের চাপ। ভিটা কোন সময়ের আয়তন বলো তো? ওই সময়েরই আয়তন। যে সময়ের চাপ ইচ্ছা নাও তুমি, সমস্যা নেই, বাট ভিটা কিন্তু ওই সময়েরই নেওয়া লাগবে, ওই মোমেন্টেরই, ওই সিচুয়েশনেরই। তো তার মানে বলতে চাচ্ছে কোনো একটা সার্টেন মোমেন্টের চাপ আর আয়তনের যে গুণফল, সেই গুণফলটা সবসময় কি থাকে বলেন তো? ধ্রুবক থাকে। তার মানে প্রথম অবস্থার যে চাপ ইনটু ওই অবস্থারই আয়তন, এইটার যে মান তুমি ঠাসা দেওয়ার পরে যে চাপটা হইছে এবং ওই মোমেন্টের যে মান, মানে আয়তনের মান, এই মানগুলা কি বলো তো? একই। বোঝে না? তার মানে একটু পরে যে ঠাসা দিছে তার চাপের মান আর ওই সময়ের যে আয়তনের মান, এই গুণফলও না একই। তুমি যতই চাপাচাপি করো কোনো লাভ নাই, RFL এর অ্যাডে বলে ওই কথাটাই বয়েল বলে গেছে। তুমি যতই ঠাসাঠাসি করো না কেন, ওই মোমেন্টের চাপ আর আয়তনের যে গুণফল, দ্যাট উইল অলওয়েজ বি কনস্ট্যান্ট এট এ সার্টেন প্লেস। বুঝিছো তোমরা আমার কথা? বলো। তাহলে আমরা এটা বলতে পারি V1 ডিভাইডেড বাই V2 ইকুয়াল টু P2 ডিভাইডেড বাই V1। কেন বলতে পারবা না? একই তো কথা, একই তো, এদিক ওদিক করছো। হ্যাঁ, এটা কি যে কোনো একটা নির্দিষ্ট গ্যাসের জন্য সত্য নাকি সকল গ্যাসের জন্য সেটা একই রূপ? তোমার নানার গ্যাস নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখবা, তোমার দাদার গ্যাস নিয়ে একই জিনিসই আসবে, বুঝেছো? আমি করে দেখছিলাম, পরশুদিন করছি, ওদের এনে আমার কাছে 2-4 পেটে 2টা ঘুষি দিছি, ঘুষ করে অনেকগুলো গ্যাস বেরোইছে। ওই গ্যাস নিয়ে বহুত এক্সপেরিমেন্ট করছি, নাকে মাস্ক টাস্ক লাগাই নিয়েছি, তার মানে মরে যাইতাম। যে অবস্থাটা হয়েছিল তোরা জানোস না, আমি যে কি বিপদে আসি রে বাবা। এই তোরা বুঝছিস এই কথাগুলো? গরুরা বুঝতে পারছি। আসলে কেউ কিছু বোঝো নাই। গতদিন সমারফিল্ডের একটা কথা পড়াইছিলাম, মনে আছে? প্রথমবার মনে হবে কিছু বোঝো নাই, দ্বিতীয়বার মনে হবে কিছু কিছু বুঝিছো 2-1 জায়গা ছাড়া, তৃতীয়বার বুঝবা আসলে কিছুই বুঝতেছো না, কিন্তু তোমার কিছু আসে যায় না। বুঝে গেছো তো তোমার হাতে বোঝা সম্ভব না। আসো দেখো খেলা দেখাই, তোমরা যে আসলে কিছু বোঝো না এবার বুঝবা আর কি। আসো
ঘটনাটা হইল বন্ধু, এই কথার আসলে মিনিংটা একটু তোমাদের বুঝাই, তারপরে প্রতিটা সত্যবাদী মন বলে উঠবে যে আসলেই তো আগে কিছু বুঝি নাই, এখন বুঝতেছি। সেটা হচ্ছে, দেখো, ধরে নিলাম এই গ্যাসগুলোর প্রথম অবস্থার চাপ ছিল, ধরে নিলাম জাস্ট 2 অ্যাটমসফিয়ার, এবং তখন যে আয়তন ছিল সেটা ছিল 50 লিটার। তাহলে প্রথম অবস্থার পি আর ভি এর গুণফল কত আমাকে একটু বলেন তো? 50 × 2 মানে 100 আসে না? 100 ওকে, একটু পরে তুমি ঠাসা দিছো, সেই ঠাসা দিছো হইতেছে 4 অ্যাটমসফিয়ার। তাহলে বলো তো আয়তন কত হয়েছে এবার বলতে পারবা? 25 লিটার। তার কারণটা কি জানো? বয়েলের সূত্র মতে প্রথম অবস্থার যে চাপ আয়তনের গুণফল সেটা একটু পরের চাপ আয়তনের গুণফলের কি হওয়ার কথা? সমান হওয়ার কথা। সো আগের গুণফল কত ছিল? 100, তাহলে এইবারের গুণফল 100 হওয়া লাগবে। আপনারা কি বুঝছেন আমার কথা? তাহলে 50 থেকে 25 হইলো কিভাবে? লিটারের উপাদানগুলো তো একই ছিল। আসতেছি এবার। দেখো, তুমি বলো তো আমাকে একটু, চাপ কত গুণ করছিলা? চাপ কত গুণ করছিলা? 2 থেকে 4 এ গেছো না? মানে চাপ তুমি দ্বিগুণ করছো, তাহলে আয়তনটা কি হবে? অর্ধেক। এইটারই তো বলে সরাসরি ব্যস্তানুপাতিক। তুই চাপ যত গুণ করবি আয়তন তত ভাগের 1 ভাগ হবে। এটাই তো বলছিল প্রথমে এসে, বুঝেছো? এবার বলো তো আমাকে একটু, আমি যদি বলি আমি চাপ করছিলাম হচ্ছে 10 অ্যাটমসফিয়ার করে ফেলাইছি, বেদম ঠাসা দিছি 10 অ্যাটমসফিয়ার, তাহলে বলেন তো আয়তন কত হবে? 10 লিটার। 5 লিটার। কি আবল তাবল বলতেছস? 5 লিটার। কি আবল তাবল কয়? 10 লিটার হবে না বাইরে? তোর গুণ ফলটা কত হওয়া লাগবে? 100 হওয়া লাগবে না? বুঝে না? এই তো শেষ। এখন বলো তো, এই যে বলতেছো একজন কে জানি বললো লিটারটা তো একই আছে। লিটার একই থাকে না। লিটার একই থাকার মানে কি? লিটার তো একটা মাপ। এইখানে আমার যে গ্যাসটুকু আছে এটাকে আমি মাপলে পাইতেছি যা সাইজ, তাকে আমরা বলতেছি লিটার। সো গ্যাসের সিলিন্ডারের পিস্টনটা যদি নিচে নেমে আসে তাহলে আমার গ্যাস তো আছে এইটুকু। বোঝো নাই বন্ধু? জি ভাইয়া বুঝছি। ওকে, সো আশা করি বুঝেছো। এখন দ্যাটস ইট। এটা হচ্ছে মেইনলি বয়েলের সূত্র। এখন তোর আমাকে একটা কথা বলতো, ধর তুই যে ঠাসাটা দিছস রে বাবারে, একবারে ঠাসার ঠেলায়, ধর এখানে পাত্র ফাইডে কিছু গ্যাস বাইরে গেছে, ফুস, তখন কি বয়েলের সূত্র এসব মানবে? না। কেন মানবে না বুঝছেন? 10 অ্যাটমসফিয়ার চাপে আয়তন থাকার কথা ছিল 10 লিটার, তুমি মাইপে যায় দেখলে এ তো 3 লিটার আছে, 7 লিটার গেল কোথায়? তুই জানোস কই গেছে। সো যার কারণে তোমার এই আয়তন মানে সরি আয়তন বলতেছি, ভিতরে যে অনুসংখ্যা থাকবে এটা ফিক্স থাকতে হবে। তাপমাত্রা যেটা, এটা ফিক্স থাকা লাগবে। কেন তাপমাত্রা ফিক্স থাকা লাগবে? তুমি চাপ এই পরিমাণে প্রয়োগ করছো, তাহলে আয়তন কোথায় যাওয়ার কথা? নিচেতে। তোমার এক বন্ধু এসে যদি মোমবাতি জ্বালায় ধরে, তাহলে তাপমাত্রা বাড়তেছে, তাপমাত্রা বাড়লে কি হবে? গ্যাসের আয়তন আবার বেড়ে যাবে। ওই তখন আর বয়েলের সূত্র মানবে না। বুঝছেন কি আপনারা আমার কথা? তাহলে ভাইয়া হ্যাঁ, চাপ দিলে আয়তন কমে। ডেফিনেটলি কমে, রাইট। এবং সমানুপাতিক হারেই কমে। এটা যত গুণ করবা ওটা তত ভাগের 1 ভাগ হবে। এটাকে বলে সমানুপাতিক হারে কমে যাওয়া, অথবা বলা যায় সরাসরি ব্যস্তানুপাতিক। বুঝেছো সবাই? ভাইয়া, এটা কি শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রেই? এটা অন্য কোনো পানি বা না, অবশ্যই পানি বা কঠিন কারো ক্ষেত্রে না। তুমি কঠিনের ক্ষেত্রে দেখো তো খাটে কিনা এই জিনিসগুলা। খাটলে আমাকে একটু আইসে ফোন করে বললো যে এই তুই কী বললি, কঠিনের ক্ষেত্রে কাটাইতে পারছি। আরে ভাই, কয়েকদিন পরে ক্লাসে দেখবি এই সূত্র কাটে না ঠিকমতো গ্যাসের উপরে ঠিকমতো কাটে না। এখন আজকে প্রথম দিন তো এগুলো কিছু বলা যাবে না, বললে তুমি কালকে আর ক্লাসে আসবা না। কিছু বলি না, আল্লাহ বলে বলছি এই সূত্র একদম পারফেক্টলি 100/100 খাটে। ঠিক আছে বন্ধুরা, তোমরা কি মরে গেছো নাকি এখনই ক্লাস লিভ নেওয়া শুরু করেছো? আছি আমরা। ये खुदा ये क्या हुआ? ডোন্ট লিভ মি। এরা সব সত্যি কথা বলছে, সব খাটে। ঠিক আছে, ওকে। সো এটা গেল বয়েলের সূত্র। এখন চলেন আমরা একটা জিনিস একটু বলে নেই, সেটা হচ্ছে এই সূত্রটা শুধুমাত্র একটা বিশেষ কন্ডিশনের জন্য সত্য। সেই কন্ডিশনটা হচ্ছে, একটু বলে দেই, অ্যাপ্লিকেবল ফর সিঙ্গেল ক্লোজড সিস্টেম। এখন এই জিনিসটা একটু হার্ড তোমাদের জন্য বোঝা এই বয়সে, এগুলো নিয়ে বইতে কথা নাই, আমি একটু বলি আর কি। সো এই 3টা পাত্রই কার ছিল দেখো তো? আবুলের না, একই ভদ্রলোকের পাত্র, একই জায়গায় আছে, জাস্ট আলাদা ইয়াতে। এবার এটা দেখো আবুলের পাত্র, এটা দেখো বাবুলের পাত্র। এখন
আমাকে একটু বলো, ধরো এইখানে আমার কিছু গ্যাস আছে আবুলের পাত্রে, আর এইখানে আমার কিছু গ্যাস আছে বাবুলের পাত্রে, হইল। সো এই পাত্রে গ্যাসের চাপকে আমরা নাম দিলাম P1 আর আয়তনকে আমরা নাম দিলাম V1। এই পাত্রের গ্যাসের চাপকে নাম দিলাম P2, আয়তনকে নাম দিলাম হচ্ছে V2। যদি দেই, আমার ইচ্ছা হয়েছে তাই দিছি, ওকে। এখন আমাকে একটু বলতো, তাহলে বয়েলের সূত্র মতে আমরা কি বলতে পারবো? P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2, রাইট? জি বলা যাবে না? বলা যাবে। বয়েল নেভার সেড দ্যাট। তুমি যারে মন চায় তারে P1 V1 P2 V2 নাম দিয়া বলবা যে এরা সব সমান। তামাশা পাইছো, তামাশা পাইছো মানু। যারে তারে P1 V1 P2 V2 নাম দিলে এটা সমান হয়ে যাবে, ছাগলের নাতি। এই সূত্রটা প্রযোজ্য কি বলছি? সিঙ্গেল ক্লোজড সিস্টেমের জন্য। কথাটা ভালো করে বুঝো, পাকনামি করবা না। সিঙ্গেল সিস্টেম মানে P1 V1 যার ডেটা ছিল P2 V2 তারই ডেটা হওয়া লাগবে। মানে একই গ্যাসের। জি স্যার, একই গ্যাসের বলতে একই পাত্রের। এখনো বোঝো নাই? এটা আবুলের, এটা বাবুলের, তুমি কেমনে সমান করে দিলা? এটাও আবুলের ছিল, এটাও আবুলের ছিল, এটাও আবুলের ছিল। অনলি ডিফারেন্স ক্যান দেয়ার বি ইজ দ্য কন্ডিশন স্টেট। মানে এটা প্রথম অবস্থা, দ্বিতীয় অবস্থা, তৃতীয় অবস্থা। আমার কথা কি বুঝছিস বাবা? এইটা কি পুরা দুই ব্যক্তি পৃথিবীর দুই কোনায় বসিয়ে আছে। এখন ধর টেকনিক্যালি স্পিকিং, যদি এমন হয় যে এই পাত্রের তাপমাত্রা টি, এই পাত্রেরও না তাপমাত্রা টি, হইতে পারে না? আবুল বাবুল দুইজনের পাত্রের তাপমাত্রা একই হয়ে গেছে, হইতেই তো পারে। আবার যদি এমন হয় এই পাত্রের ভিতরে যতগুলো অণু আছে সেটার মোল সংখ্যা হচ্ছে ছোট হাতের n, আর এর পাত্রের ভিতরে অণুর সংখ্যা ছোট হাতের n, তখন টেকনিক্যালি স্পিকিং এই দুইটা পাত্র কিন্তু আলটিমেটলি একই। তোরা আমার কথা বুঝিস নাই? ইন দ্যাট সেন্স এটা একই, বাট বাস্তবে চিন্তা করতো। আমার একটা কথা বল, ধর এই মেজবার নানার ফ্যাডের মধ্যে আজকে কিছু রাইতে গ্যাস হয়েছে, আমি জানি কি কি উল্টা পুল্টা খাইছে, বাজা বুড়া সন্ধ্যার সময় গ্যাস হয়েছে, গ্যাস ফ্যাটটা ফুলে গেছে। আবার ধর এখানে আর একজনকে দাঁড়া বাইছিলই কেটে নিব, নাজমুল, মোহাম্মদ নাজমুল বলে এক ভদ্রলোক আছে, চুপচাপ বসিয়ে আছে, কোনো কথাবার্তা কয় না। নাজমুলের নানারও ফ্যাট টেন ফুলি আছে, যে শরবত খাইছি, আখের শরবত, পানি তো খাই নাই, গ্যাটের প্যাটে হয়েছে গ্যাস। ইতার একজনের ফ্যাটের মধ্যেকার গ্যাসের নাম দিছস তুই V1 V1 চাপার আয়তনকে, আর একজনের ফ্যাটের মধ্যে গ্যাসের নাম দিছস V2 V2। বল দেখি বাবা, কোনো কারণে কি এই দুইটা সমান হওয়ার কথা? আমাকে বুঝা। ইজ দেয়ার এনি ম্যাথমেটিক্যাল রিলেশন বিটুইন দেম? নো, নো হাউ। বাট এবার বোঝ, মেজবান নানার ফ্যাটের গ্যাসের চাপার আয়তন গুনছস, এটাকে নাম দিছস V1 V1, খাতায় লিখে রাখছস। একটু পরে তোরা সব ডিজাইয়া ও তার নানার ফ্যাটের উপরে যে ধাপাস করে লাফায় পড়ছস যে তোর ফ্যাটটা ফাটাই দিব দেখি। যদি তার ফ্যাটের গ্যাস কোনো দিক দিয়ে বাইর না হয়ে যায়, সামনে পিছনে কোনো দিক দিয়ে যদি বাইর হওয়ার সুযোগ না দেওয়া হয়, বুঝিস কিন্তু। এইবার ছেলেগুলা যে লাভ দিয়েও নানার ফ্যাটের উপরে উঠছে, আর মেয়েগুলা ফিতা দিয়ে তাড়াতাড়ি আয়তন মাপতেছে, চাপ মাপতেছে। এই যে যে নতুন চাপার আয়তন হয়েছে আর একটু আগে রেকর্ড করে রাখা চাপার আয়তন, এই দুইটার গুণফল কি সমান হবে না? কারণ ওটা কিন্তু একই পাত্রের কথাই বলতেছে। দ্যাটস হোয়াট ইউ কল সিঙ্গেল ক্লোজড সিস্টেম। ক্লোজড সিস্টেম মানে কি? ওই চাপ প্রয়োগ বা চাপ অপসারণের সময় কোনো গ্যাস ঢুকবেও না, বেরও হয়ে যাবে না। দ্যাটস হোয়াট ইউ কল ক্লোজড সিস্টেম। বোঝা না? ক্লোজড সিস্টেম বুঝছিস না? বুঝছিস আমার কথা? আচ্ছা ধর ক্লাসের শুরুতে তোরা ছিলি 40 জন, এখন ক্লাস চলতে চলতে দেখতেছি 36 জন এসে নামছে, 60 জনের মাথার প্রেশার নিতেছে না। তাহলে এই ক্লাসরুমটা কি ওপেন সিস্টেম নাকি ক্লোজড সিস্টেম? বলেন। ওপেন সিস্টেম। এই সিস্টেমের জন্য বয়েলের সূত্র প্রযোজ্য না, এই সিস্টেমের জন্য প্রযোজ্য না। ক্লোজড সিস্টেম হওয়া লাগবে, অর্থাৎ মোল সংখ্যা ফিক্স থাকা লাগবে। আর এই ক্লোজড সিস্টেমের যে নামটা বলতেছি, এটা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিংয়ের একটা নাম, তোমাদের বইতে এসব বলে না, এগুলো আমি আমদানি করে পড়াইতেছি। সো এই নামটা আসলে যদি কেউ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো বা এই টাইপের জিনিস পড়ো, তখন দেখবে এটাকে অন্য কাজে ইউজ করে। বাট তোমাদের যেটা বলতেছি এটা তোমাদের সেন্সে এই লেভেলে বোঝানোর জন্য আর কি, যে গ্যাস নিয়ে যখন ঠাসাঠাসি করবো বা চাপ অপসারণ করবো, তখন মেক শিওর করতে হবে গ্যাস বেরোয় যাচ্ছে না। ওকে, সো সিঙ্গেল সিস্টেম মানে কি? যারা নিয়ে কথা বলতেছো তারা নিয়ে কথা বলো, একজনের মধ্যে আরেকজনের ঢুকানো যাবে না। আর যদি তোমার বলেই থাকো যে এখানে তাপমাত্রা যা, এখানেও তাপমাত্রা তাই, এখানেও মূল সংখ্যা যায়, এখানেও মূল সংখ্যা তাই, তাহলে আলটিমেটলি আলাদা নামে ডাকারও কোনো দরকার নেই, দুটো পাত্র আলটিমেটলি একই। তোমরা বোঝো নাই? ওকে চলো, সো এখন একটা অঙ্ক করে ক্লাস ছুটি দিয়ে দিই, তাড়াতাড়ি দেখো কত বাচ্চা বাচ্চা অঙ্ক। স্থির তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 540 মিলিলিটার থেকে, 540 মিলিলিটার থেকে মানে কি? ওইটা তার ইনিশিয়াল ভলিউম না?
আগে ছিল এই ভলিউমটা, আমার কথা কি বুঝছেন? তাহলে দেওয়া আছে কি প্রথম অবস্থার ভলিউম, সেটাকে আমরা কি দিয়ে লিখব? V1 540 মিলিলিটার। এইটা থেকে হ্রাস করে 320 মিলিলিটার করা হলো, তাহলে এটা কি নতুন ভলিউম না? বোঝা না? বুঝছিস রে বাবা? হ্যালো, হ্যাঁ, এত করা হলো। যদি প্রাথমিক চাপ এত কিলো প্যাসকেল হয়ে থাকে ইনিশিয়াল প্রেশার, তাহলে ইনিশিয়াল ভলিউমের মোমেন্টে যে চাপটা ছিল তাকে আমরা কি নাম দিব? P1 নাম দিয়ে ফেলবো। এটাকে কত বলছে? 63.3 কিলো প্যাসকেল। এত হয়ে থাকে, তাহলে আর দাঁড়া আমি করি, সংকোচনের পর এর চাপ কত হবে? মানে কি জানতে চাইছে বলেন তো? P2 নাকি P2 কত? তো বাচ্চা জিনিস তো। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট গ্যাসের মানে তো যে ক্লোজড সিস্টেম ছিল। তাহলে এবার কি সূত্র লিখবো বুঝতেই পারতেছেন? P1 V1 = P2 V2, মান বসাই দিবা, হয়ে যাবে। আচ্ছা আমি একটু দেখাই অঙ্কটা করবা কেমনে। বড় ক্লাসের অঙ্ক তো, এই প্রথম করতেছো, তো একটু দেখো। ইনটু হচ্ছে V1 এর মান হচ্ছে 540। আমি যা করতেছি এক্স্যাক্টলি এটাই করবা, বেশি পাকনামি করতে গেলে খাবা মায়ের আমার কাছে। আচ্ছা, সেটা হচ্ছে যখন এই মানগুলো লিখছো, এই মানগুলো লেখার মধ্যে মধ্যে একক লিখতে যাবা না বলদের মতো। নো, ওইখানে একক লিখবা, এইখানে এসে একক লিখবা না, ঠিক আছে? এরপরে তুমি P2 এর মান বাইর করছো, কত আসছে বলো? একজন বল, যে কোনো একজন বল। 106.8183। ওইভাবে বলে না, 106.8183। আচ্ছা হইছে। এত এর একক কি বলেন? এইখানে যেন একক অবশ্যই লেখো, এইভাবে অঙ্ক করবা। এরপরে আবার একটু লিখে দিও যে এটাই আমার আনসার। এই আনসার টানসার এগুলো না লিখলে আবার স্যাররা অনেক সময় নাম্বার কাটে, এটা ঠিকই আছে, কারণ কিছু কিছু অঙ্ক আছে এত বড়, তোমার তো স্যারকে বলে দিতে হবে যে এখানে আমার শেষ হয়ে গেছে, এটাই আমার আনসার, এটা চেক করেন। সো এটা না বললে ঝামেলা আর কি। সো দ্যাটস ইট, প্রথম অঙ্ক হইলো তোমাদের সাথে। সো এরপরে এই স্লাইডে বাকি কয়েকটা অঙ্ক আছে, এগুলো একটু তোমরা করবা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অঙ্ক দেওয়া আছে, করবেন আর কি। ওকে, সো আগামী ক্লাস কবে হবে তোমাদের? 6 তারিখে ইনশাল্লাহ। এখন ভাগো, ইংলিশ ভার্সনের ক্লাসে আজকে আবার দেরি হয়ে যাচ্ছে। প্রতিদিনই দেরি হয়ে যায়, কারণটা কি? তোদের ক্লাস বেশি লম্বা হয়ে যায় মনে হয়। আচ্ছা ওই বেটা 5 মিনিট তোদের দেরিতে ক্লাস শুরু হয়েছে, 35 না 36-এ ক্লাস শুরু করছি। ওকে, যাই হোক, সো আজকের ক্লাস এই পর্যন্তই, তাহলে টাটা। হ্যাঁ, যে অঙ্কগুলো দেওয়া আছে অবশ্যই যেন সবাই করেন, আলসেমি করবেন না আর কি। আর সবাই অবশ্যই যেন আলাদা ডেডিকেটেড নোট খাতা বানাও, ক্লাস নোট থেকে তুমি যেন অবশ্যই নোট তোলো, তা নাহলে কিন্তু মহাবড় বিপদে পড়ে যাবা। ইন্টারমিডিয়েটের জার্নিটা 9-10-এর মতো না, যে একটা ফিক্স বই আছে ওই বই তাকা তাকা পড়লে হয়ে যায়। এখানে কনসেপ্ট ম্যাটার্স, আর কনসেপ্টগুলো নিজের মতো করে তুলে রাখা শেখো। কয়েকদিনের মধ্যেই দেখবা যে হজবরলটা শুরু হবে কলেজে, মাথা খারাপ হয়ে যাবে সব। সো এই জন্য অবশ্যই নোট করা শেখো আর কি। সো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাস হবে 6 তারিখে, আর 7 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা, আবার রিমাইন্ড করে দিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ।